বংশগতি, এটা মনে হয় তৃতীয় চ্যাপ্টার এবং এটা নিয়েও বহু রিকোয়েস্ট এসছে। হ্যাঁ, 1 নম্বর চ্যাপ্টারেরও রয়েছে, সবই তো রয়েছে। খুবই ভালো হয় যদি সবই পড়াই। আমি সব করা চ্যাপ্টারেরই চেষ্টা করব বলেছি মাধ্যমিকের আগে করানোর, এবং সেই চেষ্টাতে আমরা আজকে তৃতীয় চ্যাপ্টার বংশগতিতে চলে এসেছি। এবং আমার মনে হয় যে এখনো যে দুটো ক্লাস হয়েছে, আশা করা যায় বুঝে গেছিস যে বিজ্ঞানকে বিজ্ঞানের মতো করেও পড়ানো যায়, যেটা আনফর্চুনেটলি হয়তো তোরা সেরকমভাবে পড়েছিস কিনা আমি জানি না। কারণ আমার মনে হয় বেশিরভাগ ছেলে মেয়েই পড়ে না, কারণ আলটিমেটলি আমি যখন পরবর্তীকালে নিটের জন্য পড়াই, তখন আমি দেখি যে ছেলে মেয়েদের খুব বেসিক্স কিছু বুঝতেই পারছে না। তো আমাকে আবার নতুন করে শুরু করতে হয় 11-12-এ। এবং তার কারণ এটাই যে বিজ্ঞানটাকে কোনোদিনই বিজ্ঞানের মতো করে পড়ানো হয় না। বিজ্ঞানটাকে বেশিরভাগ সময় ওই ইতিহাস ভূগোল বাংলার মতোই ওই প্রশ্ন উত্তর নোট, এই কোশ্চেন অ্যান্সার, এই 3-4টে অঙ্ক, এরকমভাবেই পুরো ব্যাপারটাকে করানো হয়, এটার জন্যই মুশকিল। আমি জানি না তোরা বিজ্ঞান নিয়ে পরবর্তীকালে পড়বি কি পড়বি না, বাট সেটা ম্যাটার করে না। বাট বিজ্ঞান খুব সুন্দর একটা জায়গা, যেখানে খুব থেকে কম পড়াশুনো করতে হয়। তুই যদি একবার বুঝে যাস তাহলে পড়ার জায়গাগুলো খুব কমে যায়। তো ফাঁকি মারার জায়গা বিজ্ঞানে প্রচুর বেশি থাকে, এবং তুই যদি একবার বুঝে যেতে পারিস তাহলে ব্যাপারটা অনেক সহজ হয়ে যায়। তাই বিজ্ঞান তুই ভবিষ্যতে পড়বি কি পড়বি না জানি না, তবে বিজ্ঞান যতদিন পড়বি বা যতদিন পড়ছিস সেটাকে যদি একটু বিজ্ঞানের মতো করে পড়িস, যেভাবে বিজ্ঞান পড়া উচিত, তাহলে হয়তো বিজ্ঞানকে সহজ লাগবে। এই চ্যাপ্টারটাকে আজকে দেখা যাক, যতটা সম্ভব শেষ করা যাক, এবং মাধ্যমিকে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলোকে নিয়েও একটু আলোচনা করা যাক। বংশগতি, এবং তার সঙ্গে চ্যাপ্টারটার আরেকটু বড় নাম আছে, বংশগতি এবং কিছু জিন ঘটিত রোগ। এই পুরো চ্যাপ্টারটার নাম আমি ছোট করে লিখলাম বংশগতি। তো বংশগতিতে আমরা কি পড়বো সেটা আমরা দেখি। তো বংশগতিতে প্রথম আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে এই যে বংশগতি, এই যে শব্দটা বললাম যে বংশগতি, বা যাকে আমরা ইংরেজিতে বলি হেরিডিটি, এই ব্যাপারটা কি? ব্যাপারটা কিছুই নয়। ধর তোর বাবা বাবা এবং মা, এর থেকে তোর তোর জন্ম হয়েছে, সন্তান এসছে বাবা মায়ের থেকে। এবার এই সন্তানের মধ্যে বাবার কিছু বৈশিষ্ট্য এসছে আর মায়ের কিছু বৈশিষ্ট্য এসছে। সন্তানের মধ্যে বাবার থেকে কিছু বৈশিষ্ট্য এসছে, মায়ের থেকে কিছু বৈশিষ্ট্য এসছে। তুই কিছু বাবার গুণ পেয়েছিস, মায়ের গুণ পেয়েছিস। আবার বাবার মধ্যে তার ঠাকুরদা, মানে তোর যে ঠাকুরদা, তার কিছু গুণ এসেছিল। আবার সেইটা ঠাকুরদার যে গুণ বাবার মধ্যে এসেছিল সেই গুণ আবার তোর মধ্যে এসছে। তাই আমরা দেখতে পাই যে তোর মধ্যে কিছু গুণ তোর বাবার মতো রয়েছে, কিছু গুণ তোর ঠাকুরদার মতো রয়েছে, কিছু গুণ তোর দাদুর মতো রয়েছে, কিছু গুণ তোর মায়ের মতো রয়েছে। এরকম একটা ব্যাপার। এই যে গুণ, গুণ মানে কি? একটা বৈশিষ্ট্য। হয়তো তোর বাবা খুব পরিশ্রম করতে পারে, তুইও খুব পরিশ্রম করতে পারিস। আবার তোর মা হয়তো খুব রাগী, আবার তুইও হয়তো খুব রাগী। তাহলে এই যে বাবার একটা বৈশিষ্ট্য তুই পাচ্ছিস, বা তোর বাবার চোখটা যেরকম সেরকম হয়তো তোর চোখ, বা মায়ের আঙুলগুলো যেরকম সেরকম হয়তো তোর আঙুলগুলো। এই যে এক একটা বৈশিষ্ট্য, মা বাবার বৈশিষ্ট্য বা ঠাকুরদা ঠাকুমার বৈশিষ্ট্য, এই যে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনের মধ্যে যাচ্ছে এবং এই যে সেটা তোর মধ্যে প্রকাশ পাচ্ছে, এই জিনিসটাকেই আমরা বলি বংশগতি বা হেরিডিটি। অর্থাৎ এই যে বংশ পরম্পরায় এই বৈশিষ্ট্য বাবা থেকে ছেলে, ছেলে থেকে নাতি, নাতি থেকে নাতির ছেলে, এই যে বৈশিষ্ট্যটা এক জেনারেশন থেকে আরেক জেনারেশনের মধ্যে চলে যাচ্ছে, এই জিনিসটাকে আমরা বংশগতি বা হেরিডিটি বলি। এইবার প্রকরণ তাহলে কি? প্রকরণ কথাটার মানে হচ্ছে পার্থক্য, ডিফারেন্স। দেখ, তোর বাবার গুণ তোর মধ্যে এসছে, তোর মায়ের গুণ তোর মধ্যে এসছে, কিন্তু তুই আর তোর বাবা কি একরকম দেখতে? দেখ, এটা সিনেমা নয়, এটা খাদান নয় যে খাদানে বাবাও দেব ছেলেও দেব, শুধু বাবার দাড়ি ছিল, দাড়ি কেটে সে ছেলে হয়ে গেল, অর্থাৎ একই রকম দেখতে। কিন্তু ওটা সিনেমাতেই আমরা দেখেছি শুধুমাত্র। বাস্তবে কিন্তু কোনোদিনই বাবার এক্স্যাক্টলি ছেলে বাবাকে, বাবার ছেলেকে কোনোদিন একরকম দেখতে হয় না, বা মায়ের মতোই একই রকম ছেলে মেয়ে এরকম হয় না। সবসময় কিছুটা মুখের মিল থাকে, কিন্তু পার্থক্য থাকে। ইভেন তোর যদি দুই ভাই বোন হয়, দাদা থাকে, তাহলে দাদা আর তোকে একরকম দেখতে নয়, তাদের মুখের হয়তো কিছুটা মিল রয়েছে, কিন্তু সেখানেও দুজনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তো এই যে পার্থক্য থাকে, হয়তো তোর বাবা মায়ের সাথে তোর পার্থক্য, বাবার সাথে সন্তানের যে পার্থক্য,
কিংবা সন্তানের সঙ্গে আরেক সন্তানের যে পার্থক্য, এই যে একটা পার্থক্য রয়েছে, এইটাকেই আমরা প্রকরণ বলি বা ভ্যারিয়েশন বলি, এই যে ডিফারেন্স রয়েছে দুজনের মধ্যে। এবং আমরা এটা দেখতেও পাই যে বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন রকম প্রকরণ আছে। যেরকম দুটো খুব ক্লাসিক এক্সাম্পল আমরা দেখতে পাই, এই যে আমার কানটা তোরা দেখতে পাচ্ছিস, কানের লতিটা হচ্ছে যুক্ত। আবার এরকম বেশ কিছু মানুষ রয়েছে যাদের কানের লতিটা এখানে যুক্ত নয়। তো প্রকরণ এরকম আমরা দেখি যে যুক্ত লতি এবং মুক্ত লতি। কিছু কিছু মানুষের কানের এই লতিটা যুক্ত, কারুর মুক্ত, তার মানেই মানুষের মধ্যে পার্থক্য রয়েছে। নাহলে তো সবার কান একই রকম হতো, তার মানে ডিফারেন্স রয়েছে, প্রকরণ রয়েছে, পার্থক্য রয়েছে। আবার কেউ কেউ তুই দেখবি, যেমন আমি জিভটাকে এরকম রোল করতে পারছি না, ঠিক আছে, তো কেউ কেউ রয়েছে যারা জিভটাকে এরকম রোল করতে পারে, সেটা তোরা বইতেই ছবি দেখেছিস যে জিভটাকে এরকম, এই জিভটা আমি তো করতেই পারবো না, তাই দেখাতে পারবো না। তো কিছু কিছু মানুষ আছে যারা জিভটাকে রোল করতে পারে। কপিল শর্মার সাথে অনন্যা পান্ডে এসে করেছিল, জিভটাকে রোল করে নাকে লাগিয়ে দিয়েছিল। তো ওরা পারে, তো সেটাকে আমরা বলি রোলার জিভ, এবং ওটাকেই উনি বলেছিলেন ওটাই নাকি ওনার সব থেকে বড় গুণ। স্বাভাবিক। তো রোলার জিভ হয় যারা জিভকে ঘোরাতে পারে, আবার কিছু থাকে যারা ঘোরাতে পারে না, অর্থাৎ আমাদের মতো যেটা স্বাভাবিক জীব যেগুলো রয়েছে সেটা রয়েছে। তার মানে মানুষের মধ্যে এরকম পার্থক্য আসে, যেখানে একটা ডিফারেন্স থাকে। কিছু মানুষের কানের লতি যুক্ত, কিছু মানুষের মুক্ত, কেউ জীব অনন্যা পান্ডের মতো ঘুরিয়ে নাকে লাগাতে পারে, কেউ পারে না। সো দেয়ার ইজ প্রকরণ বা ডিফারেন্স। সেখান থেকে এবার চলে আসে এই দুটো শব্দ, এবং এই দুটো শব্দ তুই যদি একবার বুঝে যাস তাহলে এই চ্যাপ্টারটা কোনো ব্যাপার নয়। জিন, অ্যালিল, এই ব্যাপারটা কি বারবার শুনেছিস, বারবার পড়িস, হয়তো সংজ্ঞা মুখস্থ করিস, কিন্তু মুখস্থই করিস, কোনোদিন বোঝার চেষ্টা করিস নি যে জিন, অ্যালিল এই ব্যাপারটা কি। দেখ, তোকে আগের দিনই আমি বলেছিলাম, যেদিন এই আগের চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম, সেদিন আমি তোদেরকে বলেছিলাম যে জিন ব্যাপারটা কি। জিন ব্যাপারটা হচ্ছে কিছুই নয়, ডিএনএর একটা অংশ যেটা একটা কাজ করছে। অর্থাৎ এই যে আমাদের ডিএনএ রয়েছে, এটা ধর একটা ডিএনএ। তো ডিএনএ এর মধ্যে কিছু কিছু অংশ থাকে যেগুলো এক একটা কাজ করে, যেরকম এই একটা জায়গা, এই একটা জায়গা, এই একটা জায়গা। ধর এই জায়গাটা ডিসাইড করে যে তোর উচ্চতা কি হবে, তোর হাইট কিরকম হবে। ধর এই জায়গাটা ডিসাইড করে তোর বুদ্ধি, আইকিউ কেমন হবে। ধর এই জায়গাটা ডিসাইড করে তোর গায়ের রং কেমন হবে। তার মানে এই যে ডিএনএ এর মধ্যে এক একটা জায়গা, যেগুলো তোর বিভিন্ন বৈশিষ্ট্যকে নির্ধারণ করছে, যে তোর বুদ্ধি কেমন হবে, তোর গায়ের রং কেমন হবে, সেই জায়গাগুলোকে আমরা বলি জিন। তার মানে ডিএনএ এর এক একটা অংশ হচ্ছে জিন। এবং ডিএনএ, আমি আগের দিন বলেছিলাম যে ডিএনএ আরেকটু বেশি কুণ্ডলীকৃত হয়ে ক্রোমোজোম তৈরি করে। তার মানে ডিএনএ যা, ক্রোমোজোমও তাই, শুধু ডিএনএ একটু ফোল্ড হয়ে, প্রোটিনকে কেন্দ্র করে ফোল্ড করে ক্রোমোজোম তৈরি করে। এবং সেই ডিএনএ এর অংশ বা ক্রোমোজোমের অংশ যাই বলিস না কেন, যে অংশগুলো বিভিন্ন চরিত্রকে, তোর ক্যারেক্টারকে নির্ধারণ করে, সেই জিনিসটাকে আমরা বলি হচ্ছে জিন। এবার অ্যালিল জিনিসটা কি, এইটা ভালো করে বোঝ। দেখ, একটা উদাহরণ দেব এবং তুই বুঝে যাবি। আমি এটা আগের চ্যাপ্টারেও বলেছি এবং আমি আবারও বলছি, বা আমি আমার বহু ভিডিওতে বলেছি, আমাদের যে প্রতিটা কোষ, আমরা তো কোষ দিয়ে তৈরি, তো আমাদের যত কোষ রয়েছে, যত সেল রয়েছে, প্রতিটা কোষ, ছোটবেলা থেকে নিশ্চয়ই তুই পড়িস, আমরা বলি ডিপ্লয়েড। ডিপ্লয়েড মানেটা কি? ডিপ্লয়েড মানে এই যে তোর প্রতিটা কোষে কি রয়েছে? ক্রোমোজোম রয়েছে। এবং ক্রোমোজোম, ডিপ্লয়েড কথাটার মানে হচ্ছে প্রতিটা ক্রোমোজোম দুটো দুটো করে রয়েছে, মানে সেম ক্রোমোজোম দুটো দুটো করে রয়েছে। ক্রোমোজোমকে আমরা নাম্বার দিয়ে প্রকাশ করি, মানে ক্রোমোজোমকে আমরা যেরকম তোদেরকে নাম দিয়ে আমি প্রকাশ করি, কারুর নাম অর্ঘ্য, কারুর নাম অর্কদীপ, কারুর নাম সুমন, কারুর নাম রাম, শ্যাম, বিভিন্ন নাম দিয়ে প্রকাশ করি, সেরকম ক্রোমোজোমকে আমরা নাম্বার দিয়ে প্রকাশ করি, 1 2 3 4। এবং কিছু ক্রোমোজোমকে আমরা এক্স আর ওয়াই দিয়ে প্রকাশ করি, আমি সেটা আসবো পরে। বাট মোট কথা, আমরা ক্রোমোজোমকে নাম্বার দিয়ে প্রকাশ করি। তার মানে এই যে ডিপ্লয়েড, এই কথাটার মানে কি? ডিপ্লয়েড কথাটার মানে কি? ডিপ্লয়েড কথাটার মানে হচ্ছে তোর কোষের মধ্যে যে কটা ক্রোমোজোম রয়েছে, তারা ডিপ্লয়েড মানে দুটো দুটো করে রয়েছে। মানে 1 নম্বর ক্রোমোজোমও দুটো রয়েছে, ধর এটা 1 নম্বর ক্রোমোজোম, তাহলে 1 নম্বর ক্রোমোজোম দুটো রয়েছে। ধর এটা 2 নম্বর ক্রোমোজোম, তাহলে 2 নম্বর ক্রোমোজোমও দুটো রয়েছে। ধর এটা 3 নম্বর ক্রোমোজোম, তাহলে 3 নম্বর ক্রোমোজোমও দুটো রয়েছে। এরকম ভাবে প্রচুর, সমস্ত ক্রোমোজোমই দুটো দুটো করে রয়েছে। কেন দুটো দুটো করে রয়েছে? কারণ এর মধ্যে একটা ক্রোমোজোম এসছে তোর বাবার থেকে, একটা ক্রোমোজোম এসছে তোর মায়ের থেকে। মানে প্রতিটা জোড়াতেই একটা এসছে বাবার থেকে, একটা এসছে মায়ের থেকে, এবং সেখান থেকেই তুই তৈরি হয়েছিস। তো
জিন এবং অ্যালিল ব্যাপারটা কি সেটা বোঝার জন্য আমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে, যেরকম বললাম যে তোর প্রতিটা কোষের মধ্যে জোড়ায় জোড়ায় ক্রোমোজোম থাকে, তো আমি যে কোনো একটা জোড়া নিচ্ছি, তো একটা জোড়া নিলাম, ধরে নিলাম এটা আমার 5 নম্বর ক্রোমোজোম, তার মানে 5 নম্বর ক্রোমোজোম তোর শরীরে দুটো রয়েছে, মানে তোর শরীরের প্রতিটা কোষের মধ্যে 5 নম্বর ক্রোমোজোম দুটো রয়েছে। এবার এই যে 5 নম্বর ক্রোমোজোম, ক্রোমোজোম মানেই ডিএনএ, ডিএনএ মানেই ক্রোমোজোম, একই ব্যাপার। এর মধ্যে একটা নির্দিষ্ট জায়গা থাকে, ধর এই একটা জায়গা, এটা একটা জায়গা, এই একটা জায়গা, এই জায়গাটা ডিসাইড করে যে তোর গায়ের রং কেমন হবে, ঠিক আছে? গায়ের রং, বা আমি তোকে আরো সহজ করে বললাম, এই জায়গাটা ডিসাইড করে যে তোর উচ্চতা কেমন হবে, তুই লম্বা হবি না বেটে হবি, ঠিক আছে? তার মানে এই জায়গাটাতে কোনো একটা জিন রয়েছে দুটো ক্রোমোজোমেই, যে জিনগুলো ডিসাইড করবে যে তুই লম্বা হবি না বেটে হবি। এবার আমি তোকে বললাম যে লম্বা হওয়ার জিন হচ্ছে ক্যাপিটাল টি, এটা হচ্ছে লম্বা হওয়ার জিন, মানে যদি ক্যাপিটাল টি এই জিনটা থাকে তাহলে এই জিনটা যে মানুষের মধ্যে থাকবে সে লম্বা হবে, আর যদি স্মল টি থাকে তাহলে এই জিনটা যে মানুষের শরীরে থাকবে সে বেটে হবে। এইবার দেখ, তোর কিন্তু প্রতিটা ক্রোমোজোম দুটো দুটো করে রয়েছে, তার মানে তোর তোর প্রতিটা তোর শরীরের প্রতিটা কোষে এই উচ্চতার জিন দুটো করে থাকবে, কারণ তোর দুটো ক্রোমোজোম। এইবার কি হতে পারে, আইদার হতে পারে যে এটাও ক্যাপিটাল টি, এটাও ক্যাপিটাল টি, অর্থাৎ তোর বাবার থেকে যেটা এসছে সেটা থেকেও ক্যাপিটাল টি এসছিল, মায়ের থেকেও যে জিনটা এসছে সেটা ক্যাপিটাল টি, এটা হতে পারে। দ্বিতীয় আরেকটা অপশন হতে পারতো যে বাবার থেকে যেটা এসছে, বাবার থেকে যেটা এসছে সেটা ক্যাপিটাল টি, কিন্তু মায়ের থেকে যেটা এসছে সেটা স্মল টি। আর একটা অপশন হতে পারতো বাবার থেকে যেটা এসছে সেটা স্মল টি, মায়ের থেকে যেটা এসছে সেটাও স্মল টি। আরো একটা হতে পারতো, সেটা আমি লিখছি না, সেটা একই ব্যাপার, মানে আমি শুধু ঘুরিয়ে দিই, মানে বাবার থেকে স্মল টি এসছে বা মায়ের থেকে ক্যাপিটাল টি, কিন্তু সেটাও একই ব্যাপার। তার মানে তিন রকমেরই অপশন হতে পারে, নয় দুটোই ক্যাপিটাল টি হবে, নয় একটা ক্যাপিটাল টি একটা স্মল টি হবে, সেটা এদিক ওদিক যাই হোক না কেন, আর দুটোই স্মল টি হবে, এর বাইরে তো আর কোনো অপশন নেই। তাহলে এই তিনটা, তাহলে এটাও জিন এটাও জিন, কিন্তু এই দুটো জিন মিলে ডিসাইড করে তোর উচ্চতাটা কি হবে। একটা জিন কিন্তু ডিসাইড করে না, কারণ একটা পার্টিকুলার জিন ডিসাইড করছে না, দুটো জিন থাকে এবং দুটো জিন মিলে ডিসাইড করে যে তোর উচ্চতাটা কেমন হবে। যদি দুটো ক্যাপিটাল টি থাকে, আমরা দেখি, আমি সেটা পরে আসছি, যদি আমরা দেখতে পাই যদি দুটোই ক্যাপিটাল টি থাকে তখন তারা লম্বা হয়, যদি একটাও ক্যাপিটাল টি থাকে তারাও লম্বা হয়, আর যদি দুটোই ছোট টি থাকে তাহলে তারা বেটে হয়। এটা আমি পরে আসছি কেন এইটা ব্যাপার, কিন্তু মোট কথা আমরা যেটা দেখলাম যে তোর একটা অ্যাকচুয়ালি তোর যে বৈশিষ্ট্য হবে সেটা ডিসাইড হচ্ছে দুটো সেম ক্রোমোজোম, যেটাকে আমরা বলি সমসংস্থ ক্রোমোজোম। প্রতিটা ক্রোমোজোম এই যে জোড়ায় জোড়ায় থাকে, তো এই প্রতিটা এই যে ক্রোমোজোম 1 নম্বর দুটো 2 নম্বর দুটো, তো 2 নম্বর যে দুটো এদেরকে একে অপরের সমসংস্থ ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম বলা হয়। মানে প্রতিটা ক্রোমোজোম এই যে দুটো দুটো করে রয়েছে, এই দুটো হচ্ছে একে অপরের হোমোলোগাস ক্রোমোজোম বা সমসংস্থ ক্রোমোজোম। তাহলে সেইটা আমি যদি বুঝি তাহলে আমরা যেটা বুঝতে পারছি, যেহেতু তোদের সমসংস্থ ক্রোমোজোম মানে দুটো দুটো করে রয়েছে, এই দুটো ক্রোমোজোমে দুটো জিন রয়েছে উচ্চতার, এটাতে একটা রয়েছে এটাতে একটা রয়েছে, এবং এই দুটো জিন মিলে ডিসাইড হয় যে তোর উচ্চতা কি হবে। তো তখন এই এক একটা জিনকে, আবারও বলছি, এই এক একটা জিনকে আমরা অ্যালিল বলি। তার মানে উচ্চতার জিন, খুব সহজভাবে বললে উচ্চতার জিন, মানে আমি এইভাবে এটাকে তাহলে বলবো যে তোর শরীরে একটা উচ্চতার জিন আছে, তোর শরীরে উচ্চতার একটা জিন আছে, কিন্তু উচ্চতার জিন কটাগুলো রয়েছে, উচ্চতার জিন তোর শরীরে দুটো রয়েছে, এই দুটোকে আমরা তখন বলবো অ্যালিল। অর্থাৎ অ্যালিল কি, অ্যালিল বেসিক্যালি জিন, শুধু জিনের এক, মানে দুটো অ্যালিল, মানে দুটো আলাদা আলাদা যে জিন, ওই এক একটাকে আমরা অ্যালিল বলছি। বোঝা গেল? মানে তার মানে একটা হচ্ছে ক্যাপিটাল টি, এটা একটা অ্যালিল, এইটা আর একটা অ্যালিল, তাহলে এটা একটা অ্যালিল এটা একটা অ্যালিল। বোঝাতে পারলাম? তার মানে জিন অ্যালিল একই জিনিস, বেসিক্যালি বোথ আর সেম, শুধুমাত্র জিন একটা গ্রস টার্ম, আমরা বলি যে এটা উচ্চতার জিন, কিন্তু উচ্চতার জিন তো তোর শরীরে দুটো রয়েছে, ওই এক একটা জিনকে তখন আমরা অ্যালিল বলি। তার মানে তোর অ্যালিল একটা রয়েছে ক্যাপিটাল টি এর, একটা রয়েছে স্মল টি এর। বোঝা গেল? তা এইটাকে আমরা অ্যালিল বলি। তাহলে এই ব্যাপারটা তুই যদি এবার বুঝে যাস তাহলে এবার ব্যাপারটা খুব সহজ, খুব সহজ। আমরা এবার যে জায়গাটাতে আসবো সেটা হচ্ছে এই যে দুটো টার্ম, হোমোজাইগাস হেটেরোজাইগাস, এই ব্যাপারটা কি। হোমো, হোমো কথাটার মানে হচ্ছে সেম, তোরা শুনেছিস নিশ্চয়ই হোমোসেক্সুয়াল মানে সেম সেক্স, নিশ্চয়ই শুনে থাকবি।
আর হেটেরো কথাটার মানে হচ্ছে আলাদা। তো হোমোজাইগাস কথাটার মানে কি? যখন দুটো অ্যালিল সেম হয়, যখন দুটো অ্যালিল সেম থাকে, অর্থাৎ মানে এই যে দুটো ক্রোমোজোম রয়েছে, এখানেও ক্যাপিটাল টি রয়েছে, এখানেও ক্যাপিটাল টি রয়েছে, তাহলে এটাও হোমোজাইগাস। আবার দুটোতেই স্মল টি রয়েছে, স্মল টি রয়েছে, এটাও হোমোজাইগাস। আর হেটেরোজাইগাস মানে যখন দুটো অ্যালিল আলাদা, যখন দুটো অ্যালিল আলাদা, যখন দুটো অ্যালিল আলাদা, যেরকম একটাতে ক্যাপিটাল টি আছে, একটাতে স্মল টি আছে, তার মানে দুটো যখন আলাদা আলাদা অ্যালিল থাকে তখন তাকে আমরা বলি হেটেরোজাইগাস। আর যখন দুটো একই অ্যালিল থাকে, সেটা দুটোই ক্যাপিটাল টি হতে পারে কিংবা দুটোই স্মল টি হতে পারে, তাহলে তাকে আমরা বলি হোমোজাইগাস। হোমো মানে সেম, তাহলে সেম অ্যালিল হলে, দুটোই যদি সেম অ্যালিল থাকে তাহলে সেটা হোমো, আর যদি দুটো আলাদা আলাদা হয় তাহলে সেটা হচ্ছে হেটেরো। এইবার একটা শব্দ আছে, সেটা হচ্ছে ফিনোটাইপ, আর একটা টার্ম আছে যেটা হচ্ছে জিনোটাইপ। ফিনোটাইপ মানে কি? বাইরে থেকে কিরকম দেখতে, বাহ্যিক মানে বাইরে থেকে কিরকম দেখতে। আর জিনোটাইপ মানে কি? ভিতরের জিনটা কেমন, মানে সোজা কথায় কি কি অ্যালিল রয়েছে আমি সেটা দেখতে চাইছি, অর্থাৎ সেইটা হচ্ছে জিনোটাইপ। যেরকম ফিনোটাইপ কি হতে পারে? ফিনোটাইপ যেরকম বললাম লম্বা হতে পারে কিংবা বেটে হতে পারে, এটা বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি, তাই লম্বা বেটে, কারুর গায়ের রং কালো ফর্সা মোটা রোগা, এগুলো বাইরে থেকে যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেইটাকে আমরা বলি ফিনোটাইপ। কেউ কালো, কেউ সাদা, কেউ কারুর লোম খসখসে, কারুর লোমটা স্মুথ, কেউ মোটা, কেউ রোগা, এই যে বাইরে থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেইটাকে আমরা বলি ফিনোটাইপ। আর ভিতরে তার যে অ্যালিলটা রয়েছে সেইটা আমি যখন বলছি সেটা জিনোটাইপ। যেরকম অ্যাজ ফর এক্সাম্পল, আমি যদি তোদেরকে এটাকে উদাহরণ দিয়ে বোঝাই, যেরকম আমরা বললাম যে লম্বা, লম্বা মানে ক্যাপিটাল টি, অর্থাৎ দুটো অ্যালিল যদি দুটোতেই যদি ক্যাপিটাল টি থাকে, অর্থাৎ দুটো অ্যালিলই যদি ক্যাপিটাল টি হয় তাহলে সে লম্বা হবে। আবার আমি তোকে এটাও বললাম যে লম্বা একটা ক্যাপিটাল টি থাকলেও হবে, তোকে একটু আগে বললাম যে দুটো ক্যাপিটাল টি থাকলেও লম্বা হবে, একটা ক্যাপিটাল টি থাকলেও লম্বা হবে। তার মানে বাইরে থেকে তো দুজনেই লম্বা, অর্থাৎ এই দুজনের ফিনোটাইপ তো সেম, দুজনেই বাইরে থেকে লম্বা, কিন্তু জিনোটাইপ কি সেম না, দুজনের অ্যালিল আলাদা। একটাতে দুটোতেই সেম অ্যালিল রয়েছে, দুটোতেই ক্যাপিটাল টি রয়েছে, আর একটাতে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি রয়েছে, অর্থাৎ দুটো আলাদা আলাদা রয়েছে। তাই এটা হচ্ছে সত্যিকারের লম্বা, বা আমরা বলি যেটাকে তোর পিওর, এটা হচ্ছে তোর পিওর লম্বা, মানে সত্যিকারের লম্বা। আর এইটাকে আমরা বলি হাইব্রিড লম্বা, মানে এটা বাইরে থেকে তো লম্বা কিন্তু এটা হাইব্রিড লম্বা, বা বাংলায় যেটাকে বলা হয় শঙ্কর লম্বা, এটাকে বলা হয় হাইব্রিড লম্বা বা শঙ্কর লম্বা। মানে এটা সত্যিকারের লম্বা নয়, মানে জিনোটিপিক্যালি এটা লম্বা নয়, ফিনোটিপিক্যালি এটা লম্বা, বাইরে থেকে লম্বা লাগছে বাট এদের জিনোটাইপ আলাদা আলাদা। তার মানে বোঝা গেল ফিনোটাইপ মানে হচ্ছে বাহ্যিক গঠন, আর জিনোটাইপ মানে হচ্ছে ওদের মধ্যে অ্যালিলটা কি সেম রয়েছে। যদি অ্যালিল সেম হয় তাহলে আমরা বলবো জিনোটাইপও সেম, বাট যদি অ্যালিল আলাদা হয়, বাইরে থেকে হয়তো দুজনেই লম্বা কিন্তু একজনের দুটো ক্যাপিটাল টি রয়েছে, একজনের একটা ক্যাপিটাল টি রয়েছে, সো জিনোটাইপ হচ্ছে ওদের আলাদা। তাই এইটা হচ্ছে ফিনোটাইপ আর জিনোটাইপ কথাটার মানে। এবার আমরা মেন্ডেলে আসবো। মেন্ডেল আসার আগে আমরা পুরো ব্যাপারটাকে বোঝার জন্য খুব সিম্পল একটা জিনিস করি, আমি মানুষকে দিয়ে বোঝাই, তোদের বুঝতে সুবিধা হবে কিরকম ব্যাপার, আমরা কি ব্যাপারটা বোঝাতে চাইছি বলি আগে তোকে। যেরকম আমি তোকে বললাম, ধর খুব সিম্পল ভাবে, এই তোর বাবা, এটা একটা বাবা, এটা মা, বাবা এবং মা। আমি যেরকম বললাম প্রতিটা আমরা ডিপ্লয়েড কোষ হই, মানে প্রতিটা ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে। তাহলে এখানে ধর একটা জোড়া ক্রোমোজোম আছে, ধরেন এটা 3 নম্বর ক্রোমোজোম, আমি একটা উদাহরণ দিচ্ছি, এটাও একটা দুটো দুটো করে রয়েছে, আমি বাকি ক্রোমোজোম দেখাচ্ছি না, সবই দুটো দুটো করে, এখানেও 3 নম্বর ক্রোমোজোম। আচ্ছা এটাকে আমি লাল দিয়ে দেখাই মাকে বোঝানোর জন্য, এটা লাল দিয়ে দেখালাম, ঠিক আছে। এইবার এখান থেকে সন্তান কিভাবে তৈরি হয়? সবার প্রথমে এখান থেকে তৈরি হবে কি, এখান থেকে তৈরি হবে শুক্রাণু, এখান থেকে শুক্রাণু তৈরি হবে, শুক্রাণু, এখান থেকে তৈরি হবে শুক্রাণু, বা যেটাকে আমরা কি বলি মেল গ্যামেট বা পুং জনন কোষ, যাই বলিস না কেন, মানে যেটা মেল গ্যামেট বা পুং জনন কোষ বা শুক্রাণু তৈরি হবে। মায়ের থেকে কি তৈরি হয়? মায়ের থেকে তৈরি হয় ডিম্বাণু, মায়ের থেকে কি তৈরি হয়? ডিম্বাণু। শুক্রাণুতে এই দুটো ক্রোমোজোমের একটা ক্রোমোজোম আসে, দুটো আসে না, যে কোনো একটা আসে, ঠিক আছে। আর মায়ের এখানে একটা আসে, অর্থাৎ যে কোনো একটা আসবে, নয় এটা আসবে নয় এটা আসবে, তো যে কোনো একটা এলো। আর মায়ের থেকেও একটা আসে,
এইবার এই শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের ফলে তুই তৈরি হোস বা সন্তান তৈরি হয়, সেখানে আবার আমরা দেখতে পেলাম আবার এটা জোড়া লেগে গেল, এবং যেরকম রংটা দিয়ে এবার তোরা বুঝতে পারছিস, আবার 3 নম্বর ক্রোমোজোম দুটোই হয়ে গেল, মানে দুটো 3 নম্বর ক্রোমোজোম আবার চলে এলো। কিন্তু এবার তোরা বুঝতে পারলি, তার মানে একটা এসছে বাবার থেকে, একটা এসছে মায়ের থেকে। কিন্তু এইটা কোনটা আর এইটা কোন, এইটা এটাও হতে পারে, এটাও হতে পারে, সেরকমই এইটা এটাও হতে পারে, এটাও হতে পারে। বোঝাতে পারলাম? মানে যে কোনো একটা আসতে পারে। এবার কোনটা আসতে পারে, এবার এবার খেলাটা কেন এটা ইম্পর্টেন্ট বোঝাটা। আমি যদি যেরকম হাইটের কথা বলছিলাম, ধরে নিলাম এই যে তোর বাবা ছিল, আমি জাস্ট কথার কথা বলছি, ধর বাবা ছিল আর এই যে মা ছিল, তো ধরে নিলাম এদের উচ্চতার, এইটা হচ্ছে উচ্চতার ক্রোমোজোম, হাইটের ক্রোমোজোম, ধর এটা ক্রোমোজোম, এটা হচ্ছে উচ্চতার ক্রোমোজোম আছে এখানে। তো এখানে কোন জিনটা ডিসাইড করে? টি। তো ধরে নিলাম বাবার হচ্ছে ক্যাপিটাল টি ছিল, মায়ের হচ্ছে স্মল টি ছিল, ঠিক আছে। আর এদিকে মায়ের, ধর মায়ের হাইট কমই ছিল, অর্থাৎ মায়ের বেটে হতে হলে দুটোই স্মল টি হতে হবে বলেছিলাম, তাহলে এটা হচ্ছে মায়ের। এইবার ভালো করে বোঝ, বাবার থেকে তাহলে শুক্রাণু তৈরি হবে, তাহলে কিন্তু দু ধরনের শুক্রাণু তৈরি হতে পারে। একটা শুক্রাণু তৈরি হবে যেটাতে এইটা আসবে, আর আরেকটা শুক্রাণু তৈরি হবে যেটাতে এইটা আসবে, স্মল টি আসবে। দু রকম হতে পারে, কিন্তু মায়ের ক্ষেত্রে একটাই অপশন, মায়ের ক্ষেত্রে তো আর কোনো অপশন নেই, মায়ের যেহেতু একটাই রয়েছে তাই মায়ের ক্ষেত্রে শুধুমাত্র স্মল টিটাই আসবে। এইবার এইবার তুই খেয়াল কর, এবার কোন শুক্রাণুটা দিগ্মানুর কাছে যাবে সেটা ডিসাইড হবে, সেটা তো আমরা আমাদের হাতে নেই, যে কোনো একটা শুক্রাণু যেতে পারে। যদি এই শুক্রাণুটা যায়, যদি এই শুক্রাণুটা যায়, তাহলে বাচ্চা যে হবে তার তাহলে হবে ক্যাপিটাল টি স্মল টি, মানে বাচ্চা হয়ে যাবে লম্বা। আর যদি এই শুক্রাণুটা যেত তাহলে কিন্তু বাচ্চা হতো স্মল টি মানে বেটে। বোঝাতে পারলাম যে কি বললাম? তার মানে এই পুরো ব্যাপারটা এখানে হচ্ছে, তাহলে শুক্রাণু তৈরি হচ্ছে। এবার এটাকে আমি আরো জটিল করতে পারি, যেরকম আমি আরো জটিল করবো এটাকে, কিরকম জটিল করব? এবার আমি আরো জটিল করছি, এটা হচ্ছে বাবা, এটা হচ্ছে মা, বাবার দুটো ক্রোমোজোম, এটা মায়েরও ডবল ডবল করে ক্রোমোজোম রয়েছে। এখানে উচ্চতার জিনে এখানে এটা রয়েছে বাবার, মায়েরও এটাই রয়েছে ধরে নিলাম। তার মানে বাবা মা দুজনেই লম্বা, কোনো অসুবিধা নেই, কারণ আমি বলেছি একটা টি এলেই লম্বা হয়ে যাবে, সেটা আমি পরে আসছি কেন। তো বাবা মা দুজনেই লম্বা। তাহলে শুক্রাণুর অপশন কিন্তু দুটো, শুক্রাণু কিন্তু দু রকম তৈরি হতে পারে, শুক্রাণু এটাও তৈরি হতে পারে, কোনো একটা শুক্রাণুতে স্মল টিও আসতে পারে। সেরকম ডিম্বাণুও দু রকম তৈরি হতে পারে, একটা ডিম্বাণু এটা তৈরি হতে পারে, একটা ডিম্বাণু এটা তৈরি হতে পারে, দু রকম ডিম্বাণু তৈরি হতে পারে, তাই তো? দু রকম ডিম্বাণু তৈরি হতে পারে। এইবার বাচ্চা, তার মানে কিন্তু 4 রকম বাচ্চা তৈরি হতে পারে, দেখতে পাচ্ছিস? হতে পারে এইটার সঙ্গে এইটার মিলন হলো, তৈরি হবে কি বাচ্চা, এইটা তৈরি হবে বাচ্চা। হতে পারে এইটার সঙ্গে এই ডিম্বাণুর মিলন হলো, তাহলে বাচ্চা তৈরি হবে এরকম। হতে পারে এইটার সঙ্গে এইটার মিলন হলো, তাহলে বাচ্চা হয়ে যাবে আমার এই রকম। আর হতে পারে এইটার সঙ্গে এইটা তৈরি হলো, তাহলে একই রকম এইটার মতোই হবে, এইরকম একটা বাচ্চা তৈরি হবে। তার মানে 4 রকম বাচ্চা আমার এখানে চলে এলো, যদি আমার এখানে কম্বিনেশন এরকম থাকে। বোঝা গেল ব্যাপারটা? আমি আরো জটিল করব। আমি এতক্ষণ একটা বৈশিষ্ট্য নিয়ে বলছিলাম, এবার দুটো বৈশিষ্ট্য নিয়ে বলবো। মানে ধর, প্রথমে সহজ করে বলি, ধর এতক্ষণ আমি শুধু উচ্চতা নিয়ে বলছিলাম, এবার আমি আরো একটা যোগ করলাম। ধর উচ্চতা ক্যাপিটাল টি স্মল টি রয়েছে, আর এর সঙ্গে এটা আরেকটা মানে এরকম তো দুটো দুটো করে প্রচুর ক্রোমোজোম রয়েছে, আরেকটা ক্রোমোজোম নিলাম, এবার আরেকটা ক্রোমোজোম, যার এখানে তোর গায়ের রং আছে, যে সেটা সাদা হবে নাকি, আচ্ছা আমি আরো এখানে সহজ করে করছি, নাকি কালো হবে, ডাব্লিউ বি লিখে লিখলাম, হোয়াইট হবে না ব্ল্যাক হবে, ঠিক আছে। তাহলে এটা লম্বা বেটে আর হোয়াইট ব্ল্যাকের মধ্যে হচ্ছে, এটা ওইভাবেই মনে রাখ যে আমি এটাকে তাহলে শর্ট ফর্মে লিখি বি। তার মানে ডাব্লু ডাব্লু, যদি ডাব্লু ডাব্লু আসে তার মানে সেটা হচ্ছে সাদা হবে সে, ঠিক আছে। যদি ডাব্লু বি হয় তাহলেও সে কালো, তাহলেও সে সাদা। আর যদি একমাত্র এইটা আসে তার মানে সে কালো গায়ের রং, যেরকম ওই একই কনসেপ্ট। তো এটা ধর, এইটা হচ্ছে আমার বাবা, এটা হচ্ছে বাবা। আর মা, অন্যদিকে মা যে ছিল, মায়েরও এটা সেম ছিল, টি টি ছিল। আর এই ক্ষেত্রে এটা ছিল হচ্ছে তোর ডাব্লু, বা এটা ডাব্লু না, একটু সহজ করি, মায়ের ক্ষেত্রে এটা ছিল তোর, মায়ের ক্ষেত্রে এটা ছিল হচ্ছে তোর স্মল বি স্মল বি।
তার মানে মায়ের এইটা ছিল ব্যাপারটা এটা। তাহলে বাবার ক্ষেত্রে করকম স্পার্ম তৈরি হবে দেখ, খেয়াল করে দেখ। তাহলে বাবার ক্ষেত্রে একটা স্পার্ম তৈরি হবে যেখানে এখান থেকে একজন আসবে, এখান থেকে যে কোনো একজন আসবে, ধরে নিলাম ডাব্লু, তার মানে এটা একটা স্পার্ম হবে। আবার আর একটা স্পার্ম হতে পারে যেখানে ক্যাপিটাল টি আসবে, এই বিটা আসবে। আবার আর একটা স্পার্ম তৈরি হতে পারে যেখানে ক্যাপিটাল টি আসবে, তার সঙ্গে স্মল বি আসবে, সেটা করে দিয়েছি। তাহলে এবার স্মল টি আসবে, ডাব্লু আসবে, আর একটা স্পার্ম হতে পারে যেখানে স্মল টি আসবে, স্মল বি আসবে। তার মানে 4 রকম স্পার্ম হতে পারে। কিন্তু ডিম্বাণুর কি কি অপশন আছে? ডিম্বাণু একটা আসতে পারে ক্যাপিটাল টি এর সঙ্গে স্মল বি আসতে পারে, আর একটা কি আসতে পারে স্মল টি এর সঙ্গে স্মল বি আসতে পারে। আর তো কোনো অপশন নেই, যেহেতু এখান থেকে একটাই আসবে, বি আসবে সবসময়, স্মল বি। তাহলে নয় ক্যাপিটাল টি এর সঙ্গে স্মল বি আসবে, নইলে স্মল টি এর সঙ্গে স্মল বি আসবে, আর কোনো অপশন নেই। এইবার কোনটার সঙ্গে কোনটা মিলন হচ্ছে সেই অনুযায়ী তোর এবার ডিসাইড হবে। মানে যদি এই একের সঙ্গে একের মিলন হয় তাহলে কিরকম আমার বাচ্চা তৈরি হচ্ছে, ক্যাপিটাল টি হচ্ছে আর এদিকে ডাব্লু বি হচ্ছে, তার মানে বাচ্চা লম্বা হবে এবং ফর্সা হবে। আর যদি এইটার সঙ্গে এইটা হয়, মানে এই 4-এর সঙ্গে যদি 4-এর মিলন হয় তাহলে কি হবে, 4-এর সঙ্গে যদি 4-এর হয় তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, বাচ্চা যে হচ্ছে তার স্মল টি হচ্ছে এবং বিবি হচ্ছে, মানে হাইট কম হচ্ছে এবং গায়ের রং চাপা হচ্ছে। তো স্মল টি হচ্ছে এবং স্মল মি হচ্ছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে পুরো খেলাটাই হচ্ছে এরকম। এতক্ষণ ধরে কেন বোঝালাম এই ব্যাপারটা, এবার তোরা ফটাফট সবকিছু বুঝে যাবি। তো সেইটা বোঝানোর আগে আমি জাস্ট একটা কথা তোদেরকে বলি, এই যে একজন প্রকাশ পাচ্ছে একজন প্রকাশ পাচ্ছে না কেন, কারণ এটা বলা হয় যদি এরকম দুটো অ্যালিল থাকে, মানে প্রতিটা বৈশিষ্ট্য তো দুটো অ্যালিল ডিসাইড করছে, মানে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, বা একটা ক্যাপিটাল টি একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি একটা স্মল টি। তো এই দুটো অ্যালিলের মধ্যে একটা অ্যালিল সবসময় পাওয়ারফুল হয়, সব সময়। যেরকম উচ্চতার ক্ষেত্রে ক্যাপিটাল টি, মানে যে হচ্ছে হাইট যার বেশি, সেই অ্যালিলটা সবসময় পাওয়ারফুল হয়, বা যেটাকে আমরা বলি প্রকট। আর স্মল টি হয় হচ্ছে প্রচ্ছন্ন। মানে যদি ক্যাপিটাল টি থাকে তাহলে লম্বা হবে, কোনো অসুবিধা নেই, সে তো দুটোই টি। কিন্তু যদি একটা ক্যাপিটাল টি একটা স্মল টি থাকে, যেহেতু এ প্রকট, এর পাওয়ার যেহেতু অনেকটা বেশি, তাই এ প্রকাশ পাবে না এবং এটাও লম্বা হবে, মানে বেটে হওয়ার গুণ প্রকাশ পাবে না। বেটে হতে হলে দুটোকেই স্মল টি হতে হবে, তবেই এরা প্রকাশ পাবে। কারণ প্রকট মানে কি, সে খুব পাওয়ারফুল, তাই একটা যদি স্মল টি থাকে তাকে কিছু করতে দেবে না, তার ওপরই ওটা প্রকাশ পেয়ে যাবে। তো এটা সবসময়ই থাকে দুটো অ্যালিলের ক্ষেত্রে, বেশিরভাগ জায়গাতেই একজন পাওয়ারফুল হয় একজন কম পাওয়ারফুল হয়। বোঝা গেল? তো এইবার এইটা তোরা যদি বুঝে যাস তাহলে এইবার আমরা মেন্ডেলকে শুরু করতে পারি। যে মেন্ডেল এই এক্সপেরিমেন্টটা করেছিল যে এই যে বংশগতি হয়, একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনের মধ্যে জিন যায়, যদিও উনি জিন বলতে পারতেন না, উনি ওনাকে জিনটাকেই উনি বলতেন, উনি জিন বলতেন না, উনি ওটাকে বলতেন ফ্যাক্টর। তো উনি এটা দেখিয়েছিলেন যে এই যে ফ্যাক্টর বা জিন এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের মধ্যে যাচ্ছে। উনি কিভাবে দেখিয়েছিলেন? মটর গাছের ওপর পরীক্ষা করেছিলেন। কেন মটর গাছের ওপর পরীক্ষা করেছিলেন? কারণ মটর গাছের ওপর পরীক্ষা করলে যেটা সুবিধা সেটা হচ্ছে মটর গাছের ওপর অনেকবার পরীক্ষা করা যায়। কেন? কারণ মটর গাছের আয়ু খুব কম, মটর গাছের আয়ু কম, ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে বড় সুবিধা। তো একটা মটর গাছ মরে যায়, আবার নতুন মটর গাছ বারবার আমরা এক্সপেরিমেন্ট করতে পারি। 2 নম্বর হচ্ছে মটর গাছে প্রচুর বীজ তৈরি হয়। তো একটা মটর গাছ থেকে প্রচুর বাচ্চা মটর গাছ তৈরি হয়, তো আমাদের এক্সপেরিমেন্টে সুবিধা হবে, আমি বুঝতে পারবো বাচ্চাদের মধ্যে কোন বাচ্চার মধ্যে কি গেছে। তো এদের প্রচুর অপত্য তৈরি, অপত্য মানে হচ্ছে প্রচুর বাচ্চা তৈরি হয়, একটা মটর গাছ থেকে অনেক মটর গাছ তৈরি হতে পারে, সেই জন্য মটর গাছের সুবিধা। 3 নম্বর হচ্ছে মটর গাছের যেটা আর একটা বিশাল অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে মটর গাছের মধ্যে এইরকম বৈশিষ্ট্য রয়েছে অনেকগুলো যেগুলো কন্ট্রাস্টিং, অর্থাৎ বিপরীতধর্মী বৈশিষ্ট্য রয়েছে। সেটা আমি কি সেগুলো বলছি, বিপরীতধর্মী বৈশিষ্ট্য রয়েছে যেখানে আমরা দেখাতে পারবো, মানে এই যে লম্বা বেটে, হলুদ সবুজ, মোটা রোগা, এই যখনই এরকম দুটো আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকবে তখনই তুমি প্রমাণ করতে পারবো। যদি সবাই লম্বা হতো তাহলে তুমি বলতে পারতাম না, যদি বাবাও লম্বা, মাও লম্বা, বাচ্চাও লম্বা, তাহলে আমি বলতে পারবো যে একটা সত্যি ক্যারেক্টার গেছে কি যায়নি। যদি বাবা লম্বা হয়, মা বেটে হয়, এবং বাচ্চা যদি বেটে হয়, আবার আর একটা বাচ্চা যদি লম্বা হয়, তখনই তো আমি বুঝতে পারবো যে তার মানে বাবার গুণ এ পেয়েছে, মায়ের গুণ ও পেয়েছে। এইটা বোঝার জন্য এই বিপরীত ক্যারেক্টার থাকা খুব প্রয়োজন, যে বাবার খুব শান্ত হবে, মা খুব রাগী হবে, বাবা মা মানে বাবা হয়তো খুব মানে মা হয়তো খুব ভালো ছবি আঁকবে, বাবা হয়তো খুব ভালো ছবি আঁকতে পারবে না। তো এই পুরো কন্ট্রাস্টিং যদি ক্যারেক্টার থাকে তবেই আমরা এটা প্রমাণ করতে পারবো। এবং আরেকটা সুবিধা হচ্ছে মটর গাছের, যেটা সেটা জানি না তোরা কতটা বুঝিস, এই টার্মটা হচ্ছে মটর গাছের স্বপরাগযোগ হয় আর ইতর পরাগযোগ হয়। এই ব্যাপারটা কি, এটা কিছুই নয়, সেটা আমি একটু পরে বলছি কি ব্যাপারটা কি, সেটা তোরা বুঝতেই পারবি যে এই ব্যাপারটার সুবিধাটা কি, লাভ হলো আলটিমেটলি।
তো কেন মেন্ডেল মটর গাছ নিয়েছিলেন, তার কারণ মটর গাছের সুবিধা কি কি, সেটা মটর গাছ আয়ু কম, তাই বারবার পরীক্ষা করতে পেরেছিলেন। মটর গাছের মধ্যে বিভিন্ন টাইপের ক্যারেক্টার রয়েছে যেগুলোকে দিয়ে উনি প্রমাণ করাটা খুব ইজি হয়ে যাবে। এবং মটর গাছের মধ্যে স্বপরাগযোগ আর ইতক পরাগযোগ স্বপরাগযোগ ইতক পরাগযোগ কি সেটা আমি পরে আসছি। এবং যেরকম বললাম যে মটর গাছের মধ্যে এরকম 7টা বৈশিষ্ট্য রয়েছে যেগুলোর বিপরীতধর্মী ক্যারেক্টার রয়েছে। যেরকম বীজের যদি আকৃতি আমি বলি, তাহলে বীজের আকৃতি গোল হয় আর কুঞ্চিত। এবার দেখ ওপরে আমি লিখেও দিয়েছি একসাথে কোনটা প্রকট এবং কোনটা প্রচ্ছন্ন, অর্থাৎ গোল প্রকট কুঞ্চিত প্রচ্ছন্ন। তার মানে গোলের অ্যালিল যদি হয় আর, আমি জাস্ট তোদের কথার কথা বলছি, গোলের অ্যালিল যদি আর হয়, আমরা সবসময় প্রচ্ছন্নটাকে তাহলে স্মল আর দিয়ে প্রকাশ করি। তাহলে গোলের জন্য যদি অ্যালিল হয় আর, তার মানে তোরা বুঝে গেছিস এতক্ষণে যে আর আর এটা গোল হবে। যদি একটা ক্যাপিটাল আরও থাকে, এটা যদি স্মল আরও আসে, তবুও এটা গোলই হবে, কারণ আর হচ্ছে প্রকট। শুধুমাত্র যদি দুটো স্মল আর হয় তবেই এটা কুঞ্চিত হবে, আদারওয়াইজ যেহেতু আর হচ্ছে প্রকট অ্যালিল, আর অ্যালিলটা যেহেতু প্রকট, সেই জন্য আর আর স্মল আর থাকলে প্রকাশ পাবে গোল। ঠিক আছে। বীজের রং, কড়াইশুটির রং, এই জায়গাটা লোকে একটু গুলিয়ে ফেলে, এটা গোলাপি না। তোর জানি তোর মনে হয় যে সবুজ রঙই আমরা সবসময় দেখি, কিন্তু বীজের যেটা রং, যেটা ভিতরে যেটা মটরশুঁটি থাকে, সেইখানে কিন্তু প্রকট হচ্ছে হলুদ রং। এইটা একটু মাথায় রাখি, এটা কিন্তু একটু উল্টো, মানে সবুজ সবসময় তোর মনে হয়, কিন্তু ভিতরে যে বীজ, সেই বীজের রংটা কিন্তু প্রকট হচ্ছে হলুদ, অর্থাৎ এটাকে আমরা ক্যাপিটাল ওয়াই দিলাম। তার মানে এদিকে হচ্ছে সবুজ হচ্ছে প্রচ্ছন্ন, তার মানে এটা স্মল ওয়াই। আরেকবার যদি এটা আরেকবার বোঝাই, তার মানে যদি ওয়াই ওয়াই থাকে তার মানে এটা হলুদ হবে, অবশ্যই হলুদ, দুটো অ্যালিলি ওয়াই ওয়াই হলুদ। কিন্তু একটা ওয়াই এবং একটা যদি এটা থাকে তাহলেও এটা হলুদই হবে, কারণ এটা প্রকট চলে এসছে। শুধুমাত্র দুটো স্মল ওয়াই হলে এটা সবুজ হবে, আদারওয়াইজ হবে না। আশা করা যায় প্রকটতা প্রচ্ছন্নতার ব্যাপারটা বুঝতে পেরেছিস। ফলের আকৃতি, ফলের আকৃতি কি, ফলের আকৃতি একটা হচ্ছে স্ফীত, মানে অনেকটা বড় আর কি। ফলের মানে বাইরে যে বীজটা রয়েছে, যেটা হচ্ছে খুব স্ফীত আর কি, বাইরের বীজটা হচ্ছে খুব স্ফীত, আর একটা হচ্ছে তোর খাঁজ খাঁজ থাকে আর কি। তো একটা হচ্ছে স্ফীত এবং একটা হচ্ছে খাঁজ যুক্ত, এগুলো জাস্ট জেনে রাখা, এত কিছু লাগে না। আর ফলের রঙের ক্ষেত্রে, মানে বাইরের যে কড়াইশুটির রং, সেটার ক্ষেত্রে কিন্তু প্রকট হচ্ছে সবুজ, এটা হচ্ছে হলুদ। ফুলের রঙের ক্ষেত্রে পার্পেল মানে কি, পার্পেল মানে মনে বেগুনি বলে আর কি, বেগুনি হচ্ছে প্রকট, সাদা হচ্ছে প্রচ্ছন্ন। ফুলের অবস্থান এটা একটা পজিশন, আমি জাস্ট ইংরেজিটা লিখছি আপাতত, এগুলো জানতে হবে না। এটা অ্যাক্সিয়াল আর এটা হচ্ছে টার্মিনাল হচ্ছে প্রচ্ছন্ন। অ্যাক্সিয়াল মানে হচ্ছে কাণ্ডের এখানে, ফুলটা এখানে রয়েছে, আর টার্মিনাল মানে যখন একটা প্রান্তে রয়েছে তখন সেটাকে টার্মিনাল মানে প্রান্তিক। আর গাছের দৈর্ঘ্যের ক্ষেত্রে লম্বা হচ্ছে প্রকট ক্যারেক্টার, মানে যেটা ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করি, আর মেটে হচ্ছে প্রচ্ছন্ন ক্যারেক্টার, যেটাকে আমরা স্মল টি দিয়ে প্রকাশ করি। তোরা মেনলি এই তিনটেকে ফোকাস কর, বীজের আকৃতি, বীজের রং আর গাছের হাইট, এই তিনটে হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। বাকিগুলো অত গুরুত্ব না দিলেও চলবে। তার মানে বীজের আকৃতি, বীজের রং আর গাছের দৈর্ঘ্য, এই তিনটেতে কে প্রকট কে প্রচ্ছন্ন, এই তিনটে পয়েন্ট মাথায় রেখে দিস। যে বীজের আকৃতির ক্ষেত্রে গোল হচ্ছে প্রকট অ্যালিল মানে ক্যাপিটাল আর, রঙের ক্ষেত্রে হলুদ, এবং গাছের দৈর্ঘ্যের ক্ষেত্রে ক্যাপিটাল টি। তো আশা করা যায় এটা বোঝা গেল। তো এইখান থেকে এবার আমরা চলে আসবো যে মেন্ডেল প্রথমে এক সংকর জনন করেছিলেন, মোনোহাইব্রিড ক্রস যেটাকে আমরা বলি। জনন মানে হচ্ছে দুটো স্পার্ম এবং ওভামের মিলন হচ্ছে, শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হচ্ছে, যেটা আমি এর আগেও বলেছি। তো যে কোনো এই যে এক সংকর জনন আর দ্বিসংকর জনন, তোদেরকে দুটো জিনিস পড়তে হয়। সবার প্রথমে কি হয়, তোকে একটা বাবা মা নিতে হবে। তো সবসময় আমরা বাবা মা হিসাবে, সবসময় আমরা মানে প্রথমে যারা মা বাবা হিসাবে আমরা সবসময় কি নিই, আমরা পিওর নিই। পিওর মানে পিওর লম্বা, পিওর বেটে নিই। ঠিক আছে। তো মোনোহাইব্রিড উনি কি করেছিলেন, একটা মোনো কথার মানে হচ্ছে এক, অর্থাৎ যে কোনো একটা বৈশিষ্ট্য নিয়ে উনি কাজ করেছিলেন। 7টা বৈশিষ্ট্য আমরা পড়লাম, তার মধ্যে যে কোনো একটা বৈশিষ্ট্য নিয়ে উনি কাজ করেছিলেন। তো আমরা ইজিটা ধরি, যেটা আমরা অলরেডি পড়েছি, উচ্চতাটাকে নিয়ে কাজ করি। তাহলে প্রথমে আমাকে পিওর নিতে হবে, মানে আমরা কি করব, একটা পিওর লম্বা নেব, পিওর লম্বা বাবা এবং পিওর বেটে মা। দেখ এটা কিন্তু পিওর লম্বা, কারণ দুটো অ্যালিলি ক্যাপিটাল টি রয়েছে, এটা পিওর বেটে স্মল টি রয়েছে। তাহলে এদের থেকে কি গ্যামেট আসবে, গ্যামেট মানে হচ্ছে জনন কোষ। কি গ্যামেট আসবে এখান থেকে, দুটোই ক্যাপিটাল টি অলরেডি বুঝিয়ে দিয়েছি। গ্যামেট এক ধরনেরই হতে পারে, সেটা ক্যাপিটাল টি, কারণ আর তো কোনো অপশন নেই। তাহলে গ্যামেট কে আসবে, গ্যামেট আসবে শুধুমাত্র ক্যাপিটাল টি আসবে এখান থেকে। গ্যামেট মানে তো অর্ধেক হয়ে যাওয়া,
তো এখান থেকেও যে কোনো একজন আসবে এবং সেটা শুধুমাত্র স্মল টি আসতে পারে, আর কোনো অপশন নেই। তাহলে প্রথমবার এই দুটো যখন মিলবে, তাহলে প্রথম জেনারেশন আমরা বলি F1 জেনারেশন, সেখানে যত বাচ্চা তৈরি হবে তারা সবাই এটা হবে, ক্যাপিটাল টি স্মল টি আসবে। তাহলে প্রতিটা বাচ্চা এটা আসবে, তার মানে আমরা বুঝতে পারলাম প্রতিটা বাচ্চা কিরকম হবে, লম্বা হবে। যদিও এরা কি সত্যিকারের লম্বা না, এরা হচ্ছে শঙ্কর লম্বা। এটা আমরা দেখতে পেলাম, এরা সত্যিকারের লম্বা হলো না, বাট সবাই লম্বা এলো। তাহলে F1 জেনারেশনে প্রত্যেকে লম্বা এলো। এইবার আমরা সেকেন্ড বার এটাকে করব, এদের এবার নিজেদের মধ্যে আমরা সেক্স করাবো, সেক্সুয়াল ইন্টারকোর্স করাবো, ফার্টিলাইজেশন করাবো এদের নিজেদের মধ্যে। অর্থাৎ একটা লম্বা গাছের সঙ্গে আর একটা লম্বা গাছের করাবো, এবং সেটা যদি আমরা করাই তাহলে আমরা কি দেখতে পাবো, তাহলে এটা হচ্ছে এবার বাবা আমার, আর এটা হচ্ছে আমার মা। এবার বাবা মা একই নিয়েছি আমি, দুটো আলাদা আলাদা, মানে একই দুটো গাছ, একটা মানে সেম, এই দুটো, এই F1 এ আমরা যেরকম দুটো বাচ্চা পেয়েছিলাম, এবার এই দুটো বাচ্চার মধ্যে আমরা বিয়ে দিচ্ছি আর কি। তাহলে এবার এখান থেকে কি গ্যামেট আসতে পারে, এখান থেকে তোরা বুঝতেই পাচ্ছিস, এটাও গ্যামেট, এটাও একটা গ্যামেট ক্রিয়েট করবে, এটাও একটা গ্যামেট ক্রিয়েট করবে। আবার এখানে এটা একটা গ্যামেট ক্রিয়েট করতে পারে, এটা একটা গ্যামেট ক্রিয়েট করতে পারে, যেটা আমরা একটু আগে বোঝালাম যে একটা স্পার্মে ক্যাপিটাল টি আসবে, একটা স্পার্মে স্মল টি আসবে। এখানেও একটা ওভামে ক্যাপিটাল টি আসবে, একটা ওভামে স্মল টি আসবে, 4 রকমই অপশন আছে। এবং এখান থেকে আমরা কি পাবো এইটা দেখার জন্য আমাদের পানেট নামের একজন সায়েন্টিস্ট একটা সিম্পল জিনিস করেছিলেন। উনি একটা বক্স ক্রিয়েট করেছিলেন, যেখানে সিম্পলি এরকম একটা বক্স এঁকে একটা এইদিকে তুই ছেলেদেরটা লিখবি, ছেলেদের দুটো গ্যামেট, তার মানে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, ভাগ করে দে। আর একদিকে মেয়েদের গ্যামেট লিখবি, মেয়েদের গ্যামেটও দুটো আছে, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, এবার ভাগ করে দে। তাহলে তুই 4টে বাচ্চা পাবি। কি কি বাচ্চা পেতে পারিস, তুই জাস্ট এদেরকে দুটোকে যোগ করবি এইভাবে। তাহলে ক্যাপিটাল টি এটা একটা বাচ্চা পাবি, স্মল টি ক্যাপিটাল টি এটা একটা বাচ্চা পাবি, ক্যাপিটাল টি স্মল টি এটা একটা বাচ্চা পাবি, আর স্মল টি এটা একটা বাচ্চা পাবি। বুঝতে পারলি এটা কিভাবে হলো? এই বক্সটার জন্য এইটা, এই বক্সটার জন্য এইটা, এই বক্সটার জন্য এইটা, আর এই বক্সটার জন্য এইটা, মানে যে বক্সে যেটা রয়েছে এটা। তাহলে আমরা কি দেখতে পেলাম, আমরা কি পেলাম, আমরা এটা একটা পেলাম, এটা আমরা দুটো পেলাম, এবং এইটা আমরা একটা পেলাম। দেখতে পেলি? এইবার মজার ব্যাপারটা দেখ, এও লম্বা, কারণ এখানে ক্যাপিটাল টি প্রকট বৈশিষ্ট্য দুটোই রয়েছে, অসুবিধা নেই। এখানেও এটাও লম্বা, কারণ এখানেও ক্যাপিটাল টি প্রকট, তাই স্মল টি প্রকাশ পাবে না, কারণ স্মল টি হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আর এইটার ক্ষেত্রে এটা হচ্ছে বেটে। তার মানে যেটা আমরা বলছিলাম, আমরা যদি ফিনোটাইপ অনুযায়ী দেখি, তাহলে বাইরে থেকে কি দেখতে পাচ্ছি, শুধুমাত্র দুটোই অপশন রয়েছে, লম্বা আর বেটে রয়েছে। তাহলে লম্বা বেটের রেশিও কি 3:1। কিন্তু আমি যদি জিনোটাইপ অনুযায়ী দেখি, জিনোটাইপ অনুযায়ী আমরা কিন্তু 3 রকম পেয়েছি। আমরা এটা এক ধরনের জিনোটাইপ পেয়েছি, এটা এক ধরনের জিনোটাইপ পেয়েছি, এটা এক ধরনের জিনোটাইপ পেয়েছি। তাহলে সেই ক্ষেত্রে রেশিও হয়ে যাচ্ছে 1:2:1। তোদেরকে পরীক্ষায় এই সিম্পল প্রশ্ন করে যে মনোহাইব্রিড ক্রসে জিজ্ঞেস, মানে কিভাবে কি প্রশ্ন করে এখান থেকে, তোদের প্রশ্ন করবে এই যে মনোহাইব্রিড ক্রসে কি প্রশ্ন করে। মনোহাইব্রিড ক্রসে প্রথমে বলেছি F1 এ তোমরা কি পাও, তাহলে F1 এ আমরা কি পাই, আমরা 100% লম্বা পাই। কিন্তু এটা কি সত্যিকারের লম্বা না, এরা হচ্ছে শঙ্কর লম্বা। শঙ্কর লম্বা মানে কি, সবাই হচ্ছে এইটা। আর কি প্রশ্ন করে যে F2 জেনারেশনে কি পাও, F2 জেনারেশনে আমরা দু রকমই পাই, লম্বাও পাই বেটেও পাই, দু রকমই পাই। তাহলে F2 জেনারেশনের ফিনোটাইপ কি, মানে লম্বা ইস টু বেটের রেশিওটা কি 3:1। কিন্তু যদি জিনোটাইপ রেশিও বলি, তাহলে জিনোটাইপ রেশিওটা কিন্তু 1:2:1, কারণ একটা আমরা পিওর লম্বা পাই, একটা আমরা শঙ্কর লম্বা পাই, এবং একটা আমরা এইটা পাই। এবং এটাকে আমরা কিভাবে প্রকাশ করলাম, এই পানেট স্কোয়ার, বা এইটাকেই আমরা বলি তোদের যেটা মাধ্যমিক লেভেলে খুব পপুলার শব্দ, চেকার বোর্ডের মাধ্যমে এই জিনিসটা পাই। এই সেম জিনিসটা আমরা যেরকম মটর গাছে করলাম, এই সেম জিনিসটা আমরা অন্য কোনো প্রাণীর ক্ষেত্রেও করতে পারি, যেরকম গিনিপিগের ক্ষেত্রে করতে পারি। গিনিপিগের ক্ষেত্রে করতে পারি তো, গিনিপিগের ক্ষেত্রে আমরা গিনিপিগের ক্ষেত্রেও করতে পারি এটা। এবং গিনিপিগের ক্ষেত্রে আমি শুধু তোদেরকে বলে দিচ্ছি যে এটা আমরা করি গায়ের রং দিয়ে। একটা ক্যারেক্টার নেব, মনোহাইব্রিড করবো, মানে গিনিপিগের মনোহাইব্রিড করছি, মানে একটা ক্যারেক্টার নিয়ে করছি। তো সেই ক্যারেক্টারটা কি, গায়ের রং। তাহলে গায়ের রঙের ক্ষেত্রে আমি তোদেরকে বলে দিচ্ছি, এইটা হচ্ছে ক্যাপিটালে লিখেছি মানে বুঝতেই পারছিস এটা হচ্ছে প্রকট, এবং এটাই হচ্ছে প্রকট, এবং এটা প্রকট অ্যালিল, এবং এটা কি রং ডিসাইড করে, কালো। আর এইটা হচ্ছে প্রচ্ছন্ন অ্যালিল, যেটা করে সাদা। তাহলে এখানেও সেম। তাহলে প্রথমে নিয়ম কি সবসময় আমাকে,
প্রথমে আমাকে পিওর বাবা মা নিতে হবে, প্রথমে আমাকে পিওর বাবা মা নিতে হবে, অর্থাৎ একটা বিশুদ্ধ কালো নিতে হবে, এটা আমার বিশুদ্ধ কালো, এবং তার সঙ্গে একটা বিশুদ্ধ সাদা নিতে হবে। তাহলে এটা বিশুদ্ধ কালো, এটা বিশুদ্ধ সাদা। তাহলে একই রকম ভাবে কি গ্যামেট তৈরি হবে, তাহলে বাবার থেকে এক ধরনেরই গ্যামেট আসবে, সেটাই একটা, আর তো কোনো অপশন নেই, ক্যাপিটাল বি এক ধরনেরই গ্যামেট আসবে। মায়ের থেকে কি ডিম্বাণু আসবে, এক ধরনেরই আসবে, এটা আর কোনো অপশন নেই। তার মানে F1 জেনারেশনে আমরা কি পাবো, এই দুটোর মিলন হয়ে তৈরি হবে এইটা। তাহলে সব গিনিপিগ কিরকম হবে, সাদা গিনিপিগ হবে, সরি সাদা বলছি, মানে কালো গিনিপিগ হবে। কিন্তু কালো কি এ সত্যিকারের কালো না, এ হচ্ছে শঙ্কর কালো হবে। একই ব্যাপার, একই কনসেপ্ট যেটা আমরা মটর গাছে পড়লাম। তাহলে এরা সবাই কালো, কিন্তু এটা শঙ্কর কালো, সত্যিকারের কালো নয়। এবার আমরা কি করব, এবার আমরা সেম এই দুটো এরকম কালোকে নেব, শঙ্কর কালোকে নেব, এবং এইবার আমি কি কি গ্যামেট পাবো, এবার আমি দু রকমের গ্যামেট পেতে পারি। এইটা একটা শুক্রাণুতে এইটা আসবে, একটা শুক্রাণুতে এইটা আসবে, একটা ডিম্বাণুতে এইটা আসবে, একটা ডিম্বাণুতে এইটা আসবে। তাহলে আমরা কি কি বাচ্চা পাবো, আমরা আবার পানেট স্কোয়ার করব বা চেকার বোর্ড করব, যেখানে আমরা একদিকে ছেলেদের গ্যামেট দুটো রাখছি ক্যাপিটাল বি স্মল বি, একদিকে আমরা মেয়েটার গ্যামেটটা রাখছি ক্যাপিটাল বি স্মল বি। তাহলে কটা বাচ্চা আমরা পেলাম, আমরা পেলাম হচ্ছে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল বি স্মল বি এবং স্মল বি স্মল বি। তাহলে আমরা এখানে আবার কি দেখলাম, যে কালো এবং সাদা দু টাইপের জিনিস পেলাম আমরা, কালো এবং সাদা দুই টাইপের জিনিস পেলাম, এবং এদের রেশিও কি, কালো আমার এলো, এটাও কালো, এটাও কালো, এটাও কালো, কারণ বি হচ্ছে প্রকট। তাহলে কালো ইস টু সাদা হচ্ছে 3:1, যেটা হচ্ছে আমার কি ফিনোটাইপ। আর যদি আমি জিনোটাইপ অনুযায়ী দেখি, তাহলে কালোর মধ্যে আমরা দু রকম কালোই পেয়েছি, বিশুদ্ধ কালো পেয়েছি আর শঙ্কর কালোও পেয়েছি, আর সাদা আমরা একরকমই পেয়েছি, এবং এখানেও রেশিও হচ্ছে 1:2:1। তার মানে মনোহাইব্রিড ক্রস, সেটা মটর গাছের জন্য হোক কিংবা গিনিপিগের জন্য হোক, যে কোনো কারুর জন্যই হোক না কেন, ফিনোটাইপের রেশিও জিনোটাইপের রেশিও F1-এ কি F2-তে কি, এটা আশা করা যায় বোঝা গেল। F1-এ 100% লম্বা হবে, গিনিপিগের ক্ষেত্রে কালো হবে, যদিও তারা কেউ বিশুদ্ধ লম্বা বা বিশুদ্ধ কালো নয়, সবাই হচ্ছে শঙ্কর। আর F2 জেনারেশনে লম্বা এবং বেটে কালো এবং সাদা তুই পাবি, যদিও তার মধ্যে ফিনোটাইপ হচ্ছে 3:1, বাট জিনোটাইপ কিন্তু 1:2:1। এবার এটাকে আরো জটিল করব আমরা, দ্বিসংকর জননী, আমরা এটা পড়ে নিই, তারপরে আমরা সূত্র দেখবো। সূত্র অলরেডি তুই পড়ে ফেলেছিস, বুঝে গেছিস, আলাদা করে বোঝার দরকার, মানে অলরেডি তুই বুঝে গেছিস যদি তুই এতক্ষণে বুঝে থাকিস। দ্বিসংকর জনন মানে কি, ডাই, মানে এবার আমরা দুটো বৈশিষ্ট্য নিয়ে কাজ করব। আমরা এবার দুটো বৈশিষ্ট্য নেব একসঙ্গে, মানে এতক্ষণ আমরা শুধু উচ্চতা নিচ্ছিলাম, এবার দুটো, যেটা আমরা একটু আগেই তোকে বোঝানোর জন্য বোঝালাম যে দুটো দুটো ক্রোমোজোমে দুটো ক্যারেক্টার রয়েছে, এবার একটা একটা করে আসবে। যেরকম আমরা যদি মটর গাছের ক্ষেত্রে বলি, তাহলে আমার ফার্স্ট স্টেপ কি, ফার্স্ট স্টেপ হচ্ছে সবসময় পিওর নেওয়া। তাহলে আমরা এবার কি নেব, দেখ আমরা বিশুদ্ধ নেব আগে। বিশুদ্ধ কি নেব, আমরা জানি যে এইটা কি মটর গাছের ক্ষেত্রে আর আর, এটা মানে হচ্ছে বিশুদ্ধ গোল। তাহলে এটা একটা বৈশিষ্ট্য, এটা একটা ক্যারেক্টার, এবং এর সঙ্গে আমরা বীজের রং যোগ করব। বীজের রঙে কে বিশুদ্ধ, ক্যাপিটাল ওয়াই, আশা করা যায় তোর মনে আছে। হলুদ হচ্ছে বিশুদ্ধ বীজের ক্ষেত্রে এইটা। তাহলে বিশুদ্ধ যদি আমরা এটা বাবা নিই, যার মধ্যে একদম পিওর হলুদ এবং পিওর গোল, এই ক্যারেক্টারটাকে আমরা সবার আগে নিলাম। তুই যেভাবে খুশি লিখতে পারিস, তুই আগে ওয়াইও লিখতে পারিস, তোর ব্যাপার। বিশুদ্ধ হলুদ এবং বিশুদ্ধ গোল। এবার আমরা দুটো ক্যারেক্টার নিয়ে কাজ করছি, এটা কিছু না, মানে দুটো আলাদা আলাদা ক্রোমোজোম, যেটা তোদেরকে একটু আগে আমি বোঝালাম, যে আমি এবার দুটো ক্রোমোজোম নিয়ে কাজ করব একসঙ্গে, যেখান থেকে একটা একটা করে আসবে। এই যে তোদেরকে বোঝালাম একটু আগে, এই যে যেখানে আমরা দুটো ক্যারেক্টার নিয়ে কাজ করছি। এবার যখন স্পার্ম তৈরি হবে, তখন এখান থেকে এক সেট আসবে, এখান থেকে এক সেট আসবে, যে কোনো পারমুটেশন কম্বিনেশন আসতে পারে। এটা ক্যাপিটাল টি এলো, এখান থেকে ডাব্লিউ এলো, এখান থেকে টি এলো, এখান থেকে স্মল বি এলো, মানে বিভিন্ন রকম ভাবে স্পার্ম তৈরি হবে, এবং এটার ক্ষেত্রেও সেম। তো সেই জিনিসটাই আমি এবার তোদেরকে এইটা এই জন্যই আগে বোঝালাম, যাতে আরেকবার বোঝাতে পারি, দুবার যাতে আমার কাছে সুযোগ থাকে বোঝানোর জন্য। তার মানে এইটা আমরা পিওর নিলাম, পিওর একটা বাবা নিলাম যে পুরোপুরি হলুদ এবং গোল, এবং তার সঙ্গে মা কাকে নিলাম, মা নিলাম হচ্ছে পিওর সবুজ। পিওর সবুজ মানে স্মল ওয়াই, এবং পিওর কুঞ্চিত মানে স্মল আর। এবং আমরা সবাই জানি ওয়াই আর আর হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। তাহলে একটা ওয়াই চলে এলেই সেটা গোল, এবং একটা ওয়াই চলে এলেই বীজটা হলুদ হয়ে যাবে, একটা আর চলে এলেই গোল হয়ে যাবে। এবার এখান থেকে কি কি স্পার্ম তৈরি হতে পারে, তাহলে কি কি গ্যামেট তৈরি হবে এখান থেকে, দেখ এখান থেকে যে গ্যামেট তৈরি হবে এক ধরনেরই গ্যামেট তৈরি হতে পারে, কারণ গ্যামেট মানে কি এক সেট করে আসবে। এখান থেকে এক সেট মানে কি একমাত্র ক্যাপিটাল ওয়াই আসতে পারে, তো আর তো কেউ নেই। আর এখান থেকে এক সেট মানে ক্যাপিটাল আর আসবে, তার মানে গ্যামেটে এইটা থাকবে। এদিকে যে গ্যামেটটা তৈরি হবে, এখান থেকে একটা সেট আসবে মানে ওয়াই আসবে, এখান থেকে একটা সেট আসবে মানে স্মল আর আসবে।
তাহলে এই প্রথম এই দুটোর মিলনে যে বাচ্চা F1 এ তৈরি হবে, সেই F1 এ কি তৈরি হবে, Y এর সঙ্গে Y কম্বাইন করে যাবে, এইটা তৈরি হবে, আর এর সাথে আর কম্বাইন তৈরি হবে, এবং এই বাচ্চাটা আমরা প্রথম F1 জেনারেশনে পাবো। যারা কি হবে, যারা অবশ্যই একটা Y চলে এসছে মানে হলুদ, কারণ Y হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, একটা আর চলে এসছে মানে গোল, তাহলে হলুদ এবং গোল হবে। যদিও এরা সংকর, শঙ্কর হলুদ এবং শঙ্কর গোল, এরা কিন্তু কেউ পিওর নয়, তোরা বুঝতে পারছিস। তাহলে F2 তে আমরা কি করি, F2 তে আমরা জানি যে আমরা এবার এদের নিজেদের মধ্যে করাই, এইটা এবং একটা মা নিলাম, সেটাও এটা। এবার এখান থেকে কত ধরনের গ্যামেট তৈরি হতে পারে, কি কি গ্যামেট তৈরি হতে পারে, যেরকম বললাম, তাহলে এক সেট করে আসবে। তাহলে একটা এই দুটোর মধ্যে থেকে এইটা আসতে পারে, আর এই দুটোর মধ্যে থেকে এইটা আসতে পারে, তার মানে এইটা একটা গ্যামেট হবে। আবার হতে পারে ক্যাপিটাল ওয়াইটা এলো, এখান থেকে স্মল আর এলো, তাহলে এটা আর একটা গ্যামেট তৈরি হলো। এখান থেকে স্মল ওয়াই এলো, এখান থেকে ক্যাপিটাল আর এলো, এটা আর একটা গ্যামেট হলো। এখান থেকে স্মল ওয়াই এলো, এখান থেকে স্মল আর এলো, এটা আর একটা গ্যামেট হলো। মেয়েদের ক্ষেত্রেও সেম, অর্থাৎ ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর, এবং স্মল ওয়াই স্মল আর। তাহলে 4 রকমের ডিম্বাণু তৈরি হতে পারে। তাহলে কত রকমের বাচ্চা তৈরি হতে পারে, আবার আমরা চেকার বোর্ড বা পানেট স্কোয়ারে চলে যাব। তাহলে আমরা এবার কি করব, আমরা আবার একটা বক্স আঁকবো, বক্স এঁকে আমরা এবার এখানে 4 জন লিখবো, যে ওয়াই আর, মেয়েদের ছেলেদেরটা লিখে নিচ্ছি আগে, ওয়াই আর আর ওয়াই আর, 4 রকম লিখলাম, 4টে ভাগ করে দিলাম, 1 2 3 4 হয়ে গেল। এবার ফিমেল গ্যামেটও, মেয়েদের গ্যামেটও 4টে আছে, সেটা এবার ওপরে ওপরে লিখবো, ওয়াই আর, ওয়াই স্মল আর, ওয়াই ক্যাপিটাল আর ওয়াই স্মল আর। তাহলে 4টে লিখে নিলাম। এবার তুই শুধু বসা। তাহলে প্রথম বাচ্চাটা কি পাবো, দুটো ক্যাপিটাল ওয়াই, দুটো ক্যাপিটাল আর। দ্বিতীয় বাচ্চাটা কি পাবো, দুটো ক্যাপিটাল ওয়াই, একটা ক্যাপিটাল আর একটা স্মল আর। এখানে কি পাবো, একটা ক্যাপিটাল ওয়াই, একটা স্মল ওয়াই, দুটো ক্যাপিটাল আর। এখানে কি পাবো, একটা ক্যাপিটাল ওয়াই, একটা স্মল ওয়াই, একটা ক্যাপিটাল আর, একটা স্মল আর। এরকম ভাবে আমরা পরপর এটা করতে থাকবো, এটা ওয়াই, এটা ওয়াই, এটা আর, এটা আর। এখানে দুটো ক্যাপিটাল ওয়াই, দুটো স্মল আর, তারপর হচ্ছে একটা ক্যাপিটাল ওয়াই, একটা স্মল ওয়াই, একটা আর, একটা আর, এবং লাস্টে হচ্ছে একটা ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, আর আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, আর আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, আর আর, স্মল ওয়াই, স্মল ওয়াই, আর আর, স্মল ওয়াই, আর আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, স্মল আর, স্মল আর, স্মল ওয়াই, ক্যাপিটাল আর, স্মল আর স্মল ওয়াই, স্মল আর, স্মল আর। তাহলে এই 16 রকমের আমি পাবো। এবার যদি 16 রকম, জাস্ট তোদেরকে অত কিছু তো জানতে হয় না, জাস্ট তুই দেখে নে। এর মধ্যে যদি ফিনোটাইপ অনুযায়ী দেখি, তাহলে ফিনোটাইপ 4 রকমেরই আছে, কিন্তু এখানে কি কি রয়েছে, ফিনোটাইপ এখানে 4 রকমই রয়েছে। যদি আমি ফিনোটাইপ অনুযায়ী মানে বাইরে থেকে যদি আমি দেখতে বলি, তাহলে আমি দেখবো 4 রকমই রয়েছে। কি কি রয়েছে, একটা রয়েছে হলুদ গোল, একটা রয়েছে হলুদ কুঞ্চিত, একটা রয়েছে সবুজ গোল, আর একটা রয়েছে সবুজ কুঞ্চিত। এই 4 রকমেরই অপশন রয়েছে, 4 রকমের বাচ্চা তৈরি হয়েছে, হলুদ গোল, হলুদ কুঞ্চিত, সবুজ গোল এবং সবুজ কুঞ্চিত। 4 রকমের অপশন তৈরি হয়েছে, এর বাইরে কিন্তু কোনো অপশন নেই, এর বাইরে কিন্তু কোনো অপশন নেই। তো এইটা তুই যদি দেখিস যে হলুদ গোল কতগুলো রয়েছে, দেখ এটা দুটো বাই দুটো আর, তার মানে এটা একটা হলুদ, এটাতেও দুটো বাই একটা চলে এসে, মানে এটাও হলুদ গোল, এটাও হলুদ গোল, এটাও হলুদ গোল, মানে প্রথম 4টেই কিন্তু হলুদ গোল, দেখতে পাচ্ছিস। এখানে চলে আয়, এটাও হলুদ গোল, হলুদ, এটা কিন্তু গোল না, কারণ দুটোই স্মল আর, তার মানে এটা হচ্ছে, মানে সরি হলুদ, হ্যাঁ এটা হচ্ছে হলুদ কুঞ্চিত। এখানে দেখ হলুদ গোল, কারণ একটা আর এসছে, একটা ওয়াই এসছে, এটাও হচ্ছে হলুদ কুঞ্চিত। তার মানে এখানে 4টে আর এখানে হচ্ছে দুটো, তার মানে 1 2 3 4, এগুলো সব হলুদ গোল। এটা 5, এটা হচ্ছে 6, তাহলে 6খানা হলুদ গোল আমরা পেয়ে গেলাম। এটাও হলুদ গোল, তাহলে 7 নম্বর হলুদ গোল। এটাও হলুদ গোল, 8 নম্বর হলুদ গোল। এটা হচ্ছে হলুদ নয় সবুজ, দুটোই স্মল ওয়াই আছে, এটা হচ্ছে সবুজ গোল, এটা হচ্ছে সবুজ গোল। এখানে চলে আয়, এটাও হলুদ গোল, তার মানে আমরা 9 নাম্বার পেয়ে গেলাম। বাট এটাও কুঞ্চিত, এটা সবুজ, এটাও সবুজ। তাহলে হলুদ গোল আছে 9টা। এবার তুই যদি বাকিগুলো দেখিস, তাহলে দেখবি 3টে 3টে 1টা রয়েছে।
ঠিক আছে, সবুজ কুঞ্চিত একটাই রয়েছে, স্মল ওয়াই স্মল আর, এটা একটাই রয়েছে, বাকি এইটা হচ্ছে রেশিও। তাহলে ডাই হাইব্রিড ক্রসের ক্ষেত্রে এইটা হচ্ছে রেশিও 9:3:3:1, এটা হচ্ছে ফিনোটাইপ রেশিও। এবার তুই যদি জিনোটাইপে যাস তাহলে একটা লম্বা রেশিও আছে, এত জানার দরকার নেই, তুই চাইলেই বার করতে পারিস কোনটা এবার কত কত করে রয়েছে, সেটা তুই চাইলে মুখস্থ করতে পারিস, মুখস্থ না করতে পারিস, বাট ফিনোটাইপ রেশিওটা মনে রেখে দে মাধ্যমিকের জন্য। জিনোটাইপ তো তুই এবার যদি তোর কপাল খারাপ থাকে এবং যদি বলে ডাই হাইব্রিড ক্রসে জিনোটাইপ লেখো, তাহলে এটা এঁকে এবার একটা একটা করে দেখবি যে কোনটা কতগুলো রয়েছে, যেরকম এইটা একটাই রয়েছে, তাহলে এটা একটাই রয়েছে, দেখ ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ক্যাপ এটাও একটা রয়েছে, তাহলে এটা একটা একটা করে রয়েছে। আবার দেখ এইটা কতগুলো রয়েছে, চারটে রয়েছে, দেখ এই জিনিসটা দেখবি আবার জিনোটাইপ চারটে, এইটা এই জিনোটাইপ দেখ চারটে রয়েছে, একটা তো এইটা, একটা দেখ এইটা 2, একটা দেখ এইটা 3, একটা দেখ এইটা 4, তাহলে এইটা আবার চারটে রয়েছে। তো এবার জিনোটাইপ অনুযায়ী প্রতিটা ভাগ রয়েছে, সেটা তুই করে করে দেখবি যে কত জিনোটাইপ, বাট এইটা হচ্ছে মোটামুটি ডাই হাইব্রিড ক্রসের ব্যাপার। সিমিলারলি এই ডাই হাইব্রিড ক্রসটা আমরা গিনিপিগের জন্য করতে পারি, আমি আর একই কথা লিখছি না, এবার তোরা বুঝে গেছিস। এখানেও আমরা দুটো ক্যারেক্টার নেব, কালো নেব এবং তার সঙ্গে কি নেব, গিনিপিগের গায়ের লোম যদি রাফ হয় তাহলে সেটা হচ্ছে প্রকট, তো রাফ মানে আর, তাহলে এইটার সঙ্গে আমরা ক্রস করাবো হচ্ছে একটা সাদা গিনিপিগ যার গায়ের চামড়া স্মুথ মানে আর, সিমিলার রেজাল্ট আসবে। সেই প্রথম F1 জেনারেশনে 100% এইটা আসবে, যেখানে 100% সবাই কালো এবং কর্কশ লোমযুক্ত হবে, এবং F2 জেনারেশনের ফিনোটাইপ রেশিও কি হবে 9:3:3:1, যেখানে 9 মানে কি, 9 মানে হচ্ছে কালো এবং কর্কশ, 3 মানে হচ্ছে কালো স্মুথ, 3 মানে হচ্ছে সাদা কর্কশ, আর 1 মানে হচ্ছে সাদা এবং স্মুথ। একই ব্যাপার আমরা গিনিপিগের ক্ষেত্রেও আমরা করতে পারি, এবং আমার মনে হয় যদি তুই বুঝে যাস তাহলে পৃথিবীর যে কোনো তোকে দুটো ক্যারেক্টার দিলে তুই করতে পারবি। এবার দুটো সূত্র রয়েছে, যেরকম প্রথম যে মনোহাইব্রিড ক্রস দেখেছিলাম সেখানে আমরা কি দেখছিলাম বারবার, যে এই যে যখন গ্যামেট তৈরি হচ্ছে, এই যে আমরা দেখলাম এই যে গ্যামেট তৈরি হচ্ছে, এই যে গ্যামেটটা তৈরি হয় এই যে মা বাবা থেকে, যে এই যে দুটো সেট করে রয়েছে এবং সেখান থেকে একটা একটা করে সেট আসছে, ঠিক আছে, একটা সেটই আসছে, এই জিনিসটাকেই বলা হয় যে যখন গ্যামেট তৈরি হয় তখন যে কোনো একজন যায়, দেখতে পাচ্ছি তো দুজনই কিন্তু যাচ্ছে না, নয় ক্যাপিটাল টি আসছে নয় স্মল টি আসছে, এখানে যেহেতু ক্যাপিটাল টি স্মল টি, নয় ক্যাপিটাল টি আসছে নয় স্মল টি আসছে, দেখেছিস অপশন, যেরকম এখানে কি দেখেছিস স্পার্মে নয় এটা আসছে নয় এটা আসছে, এখানে তো একই রকম ছিল তাই নয় স্মল টি এসছে, কিন্তু আমরা কি দেখলাম গ্যামেট তৈরির সময় দুটো যে অ্যালিল রয়েছে তার মধ্যে যে কোনো একটা অ্যালিল যাচ্ছে, এই জিনিসটাকেই বলা হয় পৃথকীভবনের সূত্র বা ল অফ সেগ্রিগেশন, যেখানে কি বলছে যদি সূত্রটা পড়িস, কোন জীবের একটি চরিত্রের দুটো বৈশিষ্ট্য মানে দুটো অ্যালিল পরবর্তী জনিতে মিশ্রিত হয় না এবং জনন কোষ গ্যামেট তৈরির সময় তারা পৃথক হয়ে যায়, অর্থাৎ যে দুটো অ্যালিল থাকে তারা দুটো অ্যালিল থাকে, কোনোদিন তারা মিক্স করে যায় না, এবং যখন গ্যামেট তৈরি হয় দুজনের মধ্যে যে কোনো একজন যায়, এইটাই হচ্ছে ল অফ সেগ্রিগেশন বা পৃথকীভবনের সূত্র। আর দ্বিতীয়টাতে তোরা কি শিখলি, দ্বিতীয়টাতে তোরা এটাই শিখলি যে এই যে আমি তোদেরকে বললাম যে এই যে গ্যামেট তৈরি হচ্ছে, এখান এই সেট থেকে একটা আসছে এই সেট থেকে একটা আসছে, সেটা যে কোনো আসতে পারে, এটার ক্যাপিটাল ওয়াই এর সঙ্গে এটার ক্যাপিটাল আরও আসতে পারে, এটার ক্যাপিটাল ওয়াই এর সঙ্গে এটার স্মল আরও আসতে পারে, এটার স্মল ওয়াই এর সঙ্গে এটার ক্যাপিটাল আর, এটার স্মল ওয়াই এর সঙ্গে স্মল আর, তার মানে দুটো যখন আলাদা আলাদা দুটো ক্যারেক্টার আমি নিচ্ছি, এই যে এদের দুটো অ্যালিল এদের দুটো অ্যালিল, এরা নিজেদের মধ্যে স্বাধীনভাবে কম্বিনেশন করে, এর সঙ্গে এ এর সঙ্গে এ এর সঙ্গে এ এর সঙ্গে, এখানে কোনো রকম বায়াস নেই, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর কেও আর এর সাথেও যেতে পারে, ক্যাপিটাল ওয়াই স্মল আর এর সঙ্গেও যেতে পারে, এই জিনিসটাকেই বলা হয় স্বাধীন বিন্যাসের সূত্র। কি লেখা রয়েছে, একটি চরিত্রের এক জোড়া অ্যালিল যেরকম ক্যাপিটাল ওয়াই, অন্য চরিত্রের আরেক জোড়া অ্যালিল ক্যাপিটাল আর, এদের যে বংশানুসরণ হয় মানে এদের থেকে যে গ্যামেট তৈরি হয় সেখানে একে অপরের সঙ্গে স্বাধীনভাবে তারা বিন্যস্ত হয়, অর্থাৎ এটার ক্যাপিটাল ওয়াই ওটার ক্যাপিটাল আর, এটার ক্যাপিটাল ওয়াই ওটার স্মল আর, যে কোনো ভাবে বিন্যস্ত হতে পারে। এইবার আমরা যেটা বললাম, এই যে আমরা এতক্ষণ ধরে বলছিলাম যে সবসময় দুটো অ্যালিলের মধ্যে একটা প্রকট থাকবে একটা প্রচ্ছন্ন থাকবে, সেটা সবসময় নাও হতে পারে, সেটা কিরকম সেটা দেখা যায়, আমরা একটা ফুল নিই, যে ফুলটার নাম হচ্ছে সন্ধ্যা মালতী, বা অনেক সময় স্ন্যাপড্রাগন বলে আরেকটা ফুলও আছে, তো এই টাইপের যে ফুল, সেইখানে আমাদের মনে হয়েছিল কি মনে হয়েছিল যে লাল রেড এইটা বোধহয়
আমাদের মনে হয়েছিল এটাই বোধহয় ডমিনেন্ট অ্যালিল, মানে প্রকট অ্যালিল এটাই, এবং এদের রং হয় লাল, এটা আমাদের মনে হয়েছিল, এবং স্মল আর হচ্ছে আমাদের মনে হয়েছিল এটা সাদা। তাহলে আমাদের লজিক অনুযায়ী এইটা লাল ফুল হওয়ার কথা ছিল এবং এইটা সাদা ফুল হওয়ার কথা, এবং আমাদের লজিক অনুযায়ী এটাও লাল ফুল হওয়ার কথা, কারণ একটা ক্যাপিটাল আর আছে। বাট এটা হয় না। আমরা কি দেখলাম, এখানেও আমরা যদি মোনোহাইব্রিড ক্রস করি, একটা মোনোহাইব্রিড ক্রসের সূত্র কি, মোনোহাইব্রিড ক্রসে আমরা কি করি, আমরা প্রথমে পিওর নিই, অর্থাৎ আর আর নিই, আর এদিকে স্মল আর, মানে পিওর লাল আর পিওর সাদা নিলাম, নিয়ে F1 এ আমরা কি পেলাম, এইটা পেলাম, কারণ এখান থেকে একটা গ্যামেট তৈরি হবে, এখান থেকে এই গ্যামেটটাই তৈরি হবে এটা। তাহলে এটা কি হওয়া উচিত ছিল, এটা লাল ছিল, এটা সাদা ছিল, এখানে কি হওয়া উচিত ছিল, লাল তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেল এটা তৈরি হচ্ছে গোলাপি, অর্থাৎ পুরো একটা নতুন ক্যারেক্টার চলে এসছে। নাহলে লাল আর সাদা কেউই পুরোপুরি প্রকাশ পায়নি, দুটোর মাঝামাঝি একটা রং চলে এসছে এবং এটা গোলাপি হয়ে গেছে। তার মানে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে কিন্তু F1 জেনারেশনে লাল প্রকাশ পায় না, সাদাও প্রকাশ পায় না, মাঝামাঝি কেউ একটা পায় এবং গোলাপি পায়। বোঝা গেল? এইবার যদি আমরা F2 জেনারেশন করি, তখন F2 জেনারেশনে আমরা কি করি, এই দুটোর মধ্যে আমরা ক্রস করাই। তো এখান থেকে এই গ্যামেট আসতে পারে, এই গ্যামেট আসতে পারে, আর এখান থেকে এই গ্যামেট আসতে পারে, এই গ্যামেট আসতে পারে। তাহলে আমরা চেকার বোর্ড আঁকি, পানেট স্কোয়ার আঁকি। এইদিকে ছেলেদের দু রকমের গ্যামেট হতে পারে, মেয়েদেরও দু রকমের গ্যামেট হতে পারে। তাহলে কি কি হতে পারে, একটা হতে পারে এইটা, একটা হতে পারে এইটা, একটা হতে পারে এইটা, একটা হতে পারে এইটা। তাহলে আমরা কি কি পেলাম, আমরা দেখ এখানে এটা তো লাল, তাহলে আমরা লাল ফুল পেলাম। আমরা এগুলো কিন্তু লাল নয়, এগুলো গোলাপি, কারণ এটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, মানে প্রকট অসম্পূর্ণ, মানে পুরোপুরি প্রকট হতে পারছে না, এবং সাদা। তাহলে দেখ এদের ফিনোটাইপও কিন্তু তিন রকমের। এতক্ষণ ধরে আমরা ফিনোটাইপে দেখছিলাম দু রকমেরই ফিনোটাইপ, লম্বা বা বেটে, কালো বা সাদা, কিন্তু এখানে আমরা দেখতে পেলাম ফিনোটাইপ তিন রকমের ফিনোটাইপ হয়ে গেছে। তার মধ্যে লাল হচ্ছে এইটা, গোলাপি হচ্ছে এইটা, সাদা হচ্ছে এইটা। সেই অনুযায়ী 1 2 1 রয়েছে। তার মানে এইখানে ফিনোটাইপ মানে বাইরে থেকেও 1:2:1, আবার জিনের দিক থেকে 1:2:1। তার মানে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ এবং জিনোটাইপের যে রেশিও সেটা কিন্তু সমান হয়, 1:2:1 লাল গোলাপি সাদা, আবার জিনের দিক থেকেও লাল গোলাপি সাদা 1:2:1। মানুষের কি করে আমরা লিঙ্গ নির্ধারণ করি, অলরেডি বললাম যে মানুষের শরীরে দু রকমের ক্রোমোজোম আছে, আগের চ্যাপ্টারেও বলেছি। 22 জোড়া রয়েছে দেহ ক্রোমোজোম, অটোজোম, আর লাস্টে এক জোড়া 1 পেয়ার রয়েছে হচ্ছে তোর সেক্স ক্রোমোজোম। তার মানে মানুষের শরীরে, আমি আগের দিনও বলেছি যে সব, আমি অলরেডি আজকেও বলেছি, সব ক্রোমোজোম জোড়ায় জোড়ায় রয়েছে, মানে 1 নম্বর ক্রোমোজোম দুটো, 2 নম্বর ক্রোমোজোম দুটো, 3 নম্বর ক্রোমোজোম দুটো, এরকম ভাবে রয়েছে। এরকম করতে করতে 22 নম্বর ক্রোমোজোম অবধি দুটো দুটো করে রয়েছে, এবং লাস্টে যে জোড়াটা রয়েছে সেটা আইদার এক্স এক্স হতে পারে, আর এটা এক্স এক্স হতে পারে, সেটা তখন তাদেরকে আমরা বলি মেয়ে। আর যদি এইটাই মানে 1 নম্বর দুটো, এগুলো সব সেম, 2 নম্বর দুটো, 3 নম্বর দুটো, এরকম ভাবে 22 নম্বর ক্রোমোজোম দুটো, এবং আলটিমেটলি এটা যদি এক্স ওয়াই হয় তাহলে তাকে আমরা বলি ছেলে। এটা হয় মেয়ে, এটা হয় ছেলে। তার মানে 22 জোড়া দেহ ক্রোমোজোম থাকে বা অটোজোম থাকে, 22 জোড়া, 1 নম্বর দুটো, 2 নম্বর দুটো, 3 নম্বর দুটো এবং 22 নম্বর দুটো। লাস্টের জোড়াটা হচ্ছে সেক্স ক্রোমোজোম, সেটা আইদার দুটোই এক্স হতে পারে, সেটা হলে মেয়ে হবে, আর একটা এক্স একটা ওয়াই হতে পারে, সেটা হলে ছেলে হবে। তো মানুষের লিঙ্গ নির্ধারণ কিভাবে হয়, তাহলে আমরা বাবাকে দেখি, তাহলে এটা ধর বাবা নিলাম, তাহলে এটা বাবা, এটা মা। তাহলে বাবার শরীরে কি রয়েছে, দেহকোষ রয়েছে, সব জোড়ায় 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 রয়েছে, 1 নম্বর দুটো, 2 নম্বর দুটো, এরম ভাবে রয়েছে, এবং আলটিমেটলি রয়েছে এক্স এবং ওয়াই। মায়ের ক্ষেত্রে 1 নম্বর দুটো, 2 নম্বর দুটো, এরম ভাবে সব রয়েছে, এবং করতে করতে আলটিমেটলি রয়েছে এক্স এবং এক্স। তাহলে গ্যামেট যখন তৈরি হবে, এখান থেকে যখন স্পার্ম তৈরি হবে, স্পার্মে তাহলে কি আসবে ভাই, স্পার্মে তাহলে দেখ প্রতিটা থেকে একটা একটা করে আসবে, 1 নম্বর একটা আসবে, আমরা জানি অর্ধেক আসে, এখান থেকে 1 নম্বর একটা আসবে, 2 নম্বর একটা আসবে, 3 নম্বর একটা আসবে, এরকম ভাবে 22 নম্বর একটা আসবে। কিন্তু এক্স এবং ওয়াই এর মধ্যে যে কোনো একটা আসবে, তাহলে আইদার সেটা এক্স আসতে পারে অথবা সেটা ওয়াই আসতে পারে। বাকিগুলো তো সব একটা একটা করে আসবে, 1 নম্বর একটা আসবে, 2 নম্বর একটা আসবে, 3 নম্বর একটা আসবে, কিন্তু এক্স আর ওয়াইটা যেহেতু আলাদা আলাদা, তাই একটা স্পার্মে এক্স আসবে, একটা স্পার্মে ওয়াই আসবে। কিন্তু মায়েদের ক্ষেত্রে তো দুটোই এক্স, তাই মায়েদের ক্ষেত্রে যে ডিম্বাণুটা তৈরি হবে সেখানে একটাই অপশন, প্রতিটা একটা একটা করে আসবে, 1 2 3 এগুলো সব একটা একটা করে আসবে, এরকম ভাবে 22 অব্দি একটা একটা করে আসবে, এবং একটাই অপশন আছে এক্সই আসবে, কারণ আর তো কিছু নেই। এইবার যদি এই স্পার্মটা গিয়ে এই ওভামের সঙ্গে মিলন হয়,
তাহলে আলটিমেটলি যে বাচ্চাটা তৈরি হবে তার তাহলে কি থাকবে, এক্স আর এক্স থাকবে। আর যদি এই স্পার্মটাকে এই ওভামটার সাথে মিলন হতো তাহলে কি তৈরি হতো, এক্স আর ওয়াই তৈরি হতো। তার মানে এইটা হলে তৈরি হতো মেয়ে, এইটা হতে তৈরি হতো ছেলে। তাহলে ছেলে না মেয়ে হবে সেটা কার ওপর ডিসাইড করছে, কোন স্পার্মটা যাচ্ছে তার উপর। মায়ের ডিম্বাণুর ওপর কিন্তু নির্ভরই করছে না, কারণ মায়ের ডিম্বাণুতে সবসময়ই এক্সই থাকে। এটা হলো ছেলের স্পার্ম, যে স্পার্মটা ডিসাইড করে ছেলে হবে না মেয়ে হবে। যদি ছেলের স্পার্মে বাবার থেকে এক্স আসে তাহলে সেটা মেয়ে হবে, আর যদি বাবার থেকে এটা ওয়াই আসে তাহলে সেটা ছেলে হবে। তার মানে লিঙ্গ নির্ধারণে বাবার ভূমিকাই রয়েছে, মায়ের ভূমিকা নেই। কারণ বাবার স্পার্ম যদি এক্স ওয়ালা স্পার্ম হয় তাহলে এক্স এক্স মিলে মেয়ে হবে, আর বাবার স্পার্মে যদি ওয়াই থাকে তাহলে এক্স ওয়াই মিলে ছেলে হবে। জিন গঠিত রোগ, জিন গঠিত রোগ বেসিক্যালি আমরা এই মেন্ডেল যিনি বলেছিলেন আর কি, জিন গঠিত রোগ অনেকভাবে হয়। তো এই যে জিনের সমস্যা, এবার জিন কোথায় থাকে, জিন থাকে ক্রোমোজোমে। তার মানে তোরা বুঝতে পারছিস সেই ক্রোমোজোমটা, এই যে জিন তো ক্রোমোজোমে থাকে, এবার ক্রোমোজোম দু রকমের হয়। সেরকম ভাবে জিন গঠিত রোগকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অটোজোমের সমস্যা, অটোজোম মানে এই যে দেহ ক্রোমোজোম যেগুলো বলছিলাম 1 থেকে 22 অব্দি, এই যে 1 থেকে 22 অব্দি যে ক্রোমোজোমগুলো রয়েছে সেই ক্রোমোজোমের কোনো জিনে সমস্যা, সেটাকে আমরা বলি অটোজোম, অটোজোমাল ডিজিজ বলি। আর যদি ওটা এক্স আর ওয়াই মানে সেক্স ক্রোমোজোম যেগুলো, সেইগুলোতে যদি থাকে, সেক্স ক্রোমোজোমের জিনে যদি সমস্যা থাকে তাহলে সেগুলোকে আমরা বলি সেক্স লিঙ্কড, সেক্স লিঙ্ক রোগ বলি আমরা সেগুলোকে, সেগুলোকে আমরা বলি সেক্স লিঙ্কড রোগ, মানে সেক্স ক্রোমোজোমের জিনে সমস্যা। ঠিক আছে, এইবার কি রয়েছে, প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া প্রথমেই বলে দিই এটা হচ্ছে অটোজোমাল, তার মানে এটা দেহকোষের সমস্যা, মানে দেহ যে ক্রোমোজোম গুলো রয়েছে মানে 1 থেকে 22 মধ্যে ক্রোমোজোমের সমস্যা। এখানে কি হয়, থ্যালাসেমিয়াতে যেটা হয় সেটা হচ্ছে শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, যার জন্য তোর কি হয়, রক্তাল্পতা হয়। এবং রক্তাল্পতা হয় সেই জন্য আমাদের পেটের যে প্লীহা, সেই প্লীহা কি করে, হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, আমাদের প্লীহা উত্তেজিত হয়ে যায় এবং সেখান থেকে আমাদের প্লীহাটা বড় হয়ে যায়। এবং যাদের এরকম রক্তাল্পতা থাকে, জন্ম থেকে রক্তাল্পতা থাকে, তাদের বারবার রক্ত নিতে হয়, তাদের বারবার জন্ম থেকে রক্ত নিতে হয়। এবং বারবার যেহেতু রক্ত নিতে হয় বাইরে থেকে, সেই জন্য শরীরে তাদের আয়রনের পরিমাণ অনেকটা বেড়ে যায়। যেহেতু বাইরের রক্তের মধ্যে আয়রন বেশি থাকে তাই শরীরে আয়রনের পরিমাণ অনেকটা বেড়ে যায়। এবং জেনারেলি এদের খুব একটা গ্রোথ হয় না, এরা খুব একটা লম্বা বা চড়ায় বাড়ে না, তো এদের গ্রোথ কম হয়, এদের জীবনে গ্রোথ কম হয় এবং আয়ুও নর্মাল মানুষের থেকে আয়ুও কম হয়, নর্মাল মানুষের থেকে আয়ুও কম হয়। তাহলে কি হয়, এখানে হিমোগ্লোবিনটা নষ্ট হয়ে যায়। কেন হিমোগ্লোবিন নষ্ট হলো সেটা আমি তোদেরকে যে বোঝাই, তাহলে অলরেডি বলেছি থ্যালাসেমিয়া কি, অটোজোমাল রোগ, অলরেডি বলেছি এটা অটোজোমাল। তাহলে অটোজোমাল কি ব্যাপার, তাহলে থ্যালাসেমিয়া দু রকম আছে, একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া, একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়াতে কি হয়, আলফা থ্যালাসেমিয়াতে সমস্যাটা হচ্ছে 16 নম্বর ক্রোমোজোমে, 16 নম্বর ক্রোমোজোম। আর বিটা থ্যালাসেমিয়াতে সমস্যা হচ্ছে 11 নম্বর ক্রোমোজোম। তাহলে অলরেডি বলে দিয়েছে এটা অটোজোমাল, তার মানে বুঝতে পারছি 1 থেকে 22 জোড়ার মধ্যে রয়েছে। তাহলে 16 নম্বর ক্রোমোজোমটা আমরা আঁকি, আমরা সবাই জানি ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে, তাহলে 16 নম্বর ক্রোমোজোম কতগুলো রয়েছে, দুটো 16 নম্বর ক্রোমোজোম রয়েছে। এবং 16 নম্বর ক্রোমোজোমে থ্যালাসেমিয়ার জিন রয়েছে, মানে যারা হিমোগ্লোবিনকে তৈরি করে সেরকম একটা জিন রয়েছে। সেই জিনটার নাম কি, সেই জিনটার নাম হচ্ছে HBA1। তাহলে HBA1 রয়েছে একটা, এবং একটা রয়েছে হচ্ছে HBA2। তাহলে আমরা সবাই জানি যে এইটা হচ্ছে 16 নম্বর ক্রোমোজোম, 16 নম্বর ক্রোমোজোম দুটো আছে, মানে এখানেও একটা HBA1 আছে, এখানেও একটা HBA1 রয়েছে, এখানেও একটা HBA2 রয়েছে, যেগুলো আর কি একটা বাবার থেকে এসে একটা মায়ের থেকে এসে। তাহলে 4টে জিন মিলিয়ে তোর হিমোগ্লোবিন তৈরি করে। তো এই 4টে জিনের মধ্যে যদি জিনগুলো ধ্বংস হতে শুরু করে তাহলে তোর আলফা থ্যালাসেমিয়া হবে। ঠিক আছে, এবার বুঝতেই পারছিস যদি একটা জিন নয়, ধর শুধু এই একটা নষ্ট হলো, তাহলে যতটা খারাপ, যদি 4টেই নষ্ট হয়ে যায় তাহলে আরো বেশি খারাপ। বুঝতে পারলি, কারণ 4টে মোট অ্যালিল রয়েছে, HBA1 দুটো রয়েছে, HBA2 দুটো রয়েছে, মানে মোট 4টে অ্যালিল রয়েছে। 4টে অ্যালিল যদি 4টেই নষ্ট হয়ে যায় তাহলে বিশাল শেষ, মারা যাবে পেশেন্ট। আর যদি একটা অ্যালিল নষ্ট হয় বাকি 3টে ঠিক থাকে তাহলে অবশ্যই রোগের যে ভয়াবহতা সেটা অনেকটা কম। তাহলে এইটা হচ্ছে তোর আলফার ক্ষেত্রে। বিটার ক্ষেত্রে কি, বিটা থাকে কোথায়, 11 নম্বর ক্রোমোজোমে। তাহলে 11 নম্বর ক্রোমোজোমটাকে আমি যদি আঁকি, এখানে একটাই অ্যালিল থাকে, মানে একটাই জিন থাকে, মানে এখানে যেরকম দুটো দুটো করে জিন, দুটো জিন বলে দুটো দুটো অ্যালিল, এখানে একটাই থাকে, সেটা হচ্ছে HBB।
এবং এদিকে আর একটা এইচবিভি, এখানেও তাই। যদি দুটো এইচবিভি একসাথে চলে যায় তাহলে খুব রোগটা ডেঞ্জারাস রোগ, দুটোই চলে গেছে, হিমোগ্লোবিন তৈরি হচ্ছে না। কিন্তু যদি একটা যায় তাহলে রোগের ভয়াবহতাটা কম। তাহলে এইটা হচ্ছে থ্যালাসেমিয়া, কোন ক্রোমোজোমে থাকে, এবং থ্যালাসেমিয়া হচ্ছে একটা অটোজোমাল রোগ। কারণ তোরা বুঝতেই পারলি এটা 16 নম্বর এবং 11 নম্বর ক্রোমোজোমের খেলা, এক্স ওয়াই এর খেলা নয়। এবার যদি এটা এক্স ওয়াই এর খেলা হতো তখন সেটাকে আমরা বলতাম এক্স লিঙ্কড, তখন সেটাকে আমরা বলতাম এক্স লিঙ্কড। এবং এক্স লিঙ্কডের ক্ষেত্রে তোকে একটা ব্যাপারটা বুঝতে হবে, আমরা যে রোগগুলো পড়বো আমরা সেগুলোকে বলি এক্স লিঙ্কড প্রচ্ছন্ন রোগ। এই মানেটা একটু তোকে বুঝতে হবে, এক্স লিঙ্ক প্রচ্ছন্ন রোগ, এটার মানেটা কি? এক্স লিঙ্কড প্রচ্ছন্ন রোগ মানে কি? প্রচ্ছন্ন তার মানে এই রোগটা তো কোনো একটা জিনের জন্য হচ্ছে। তো মেয়েদের কি হয়? এক্স হয় এক্স হয়, ছেলেরা কি হয়? এক্স হয় ওয়াই হয়। প্রচ্ছন্ন রোগ যেটা এক্স এর হচ্ছে, ধরে নিলাম একটা এক্স ড্যামেজড, একটা এক্স ড্যামেজ, তো একটা এক্স নষ্ট হয়ে গেছে আর একটা এক্স নর্মাল, তাহলে এই রোগটা কি প্রকাশ পাবে কি পাবে না? কি মনে হয়? একটা এক্স গন্ডগোলের আর একটা এক্স নর্মাল, এই রোগটা, যে রোগটা এক্স লিঙ্ক প্রচ্ছন্ন রোগ, সেটা কি প্রকাশ পাবে কি পাবে না? পাবে না, কারণ এটা প্রচ্ছন্ন রোগ। প্রকট হলে আমরা কি পড়েছিলাম, যদি একমাত্র প্রকট হয় তখন একটা থাকলেই রোগটা হয়ে যাবে, কিন্তু এটা প্রচ্ছন্ন, তাই এখানে একটা থাকলে রোগটা হবে না। রোগটা তখনই হবে যখন দুটো এক্সই ড্যামেজড হবে। তার মানে একটা এক্স যদি ড্যামেজড হয় আর একটা এক্স যদি নর্মাল হয় তাহলে কিন্তু সেটা নর্মাল, কোনো অসুবিধা নেই তার। হতে পারে সেই রোগটাকে ক্যারি করবে, তার মধ্যে এই জিনটা রয়েছে, এই অ্যালিলটা রয়েছে, সেটা ক্যারি করছে, সে তাই সে বাহক, কিন্তু তার রোগটা নেই। কিন্তু যদি দুটোই ড্যামেজড হয় তাহলে অবভিয়াসলি তার রোগটা হয়ে গেছে। এবার এই দুটোই কি? দুটো হচ্ছে মেয়েরা। কিন্তু দেখ ছেলেদের কপালটা খারাপ, ছেলেদের ক্ষেত্রে এক্স ক্রোমোজোম একটাই আছে, দুটো তো নেই। তো একটাই যেহেতু এক্স ক্রোমোজোম আছে আর ওটাই যদি ড্যামেজড হয়ে যায় তাহলে কিন্তু তার রোগ হয়ে যাবে। ব্যাপারটা ভালো করে বোঝ। সেটা কি বললাম, যদি এক্স লিঙ্কড প্রচ্ছন্ন রোগ হয় তাহলে সমস্যাটা যেটা সেটা হচ্ছে যে মেয়েদের ক্ষেত্রে একটা ড্যামেজ কোনো অসুবিধা নেই, কারণ এটা প্রচ্ছন্ন রোগ তাই প্রকাশ পাবে না, দুটো হলে তবেই প্রকাশ পাবে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে যদি একটাই এক্স ক্রোমোজোম ওটাই ভোগে চলে গেল তাহলে রোগ হয়ে যাবে। তাহলে ছেলেদের ক্ষেত্রে কিন্তু সবসময় এই টাইপের রোগগুলো বেশি হয়, এবং এরা প্রত্যেকে, যে কটা আমরা পড়বো, হিমোফিলিয়া, বর্ণান্ধতা, এই দুটোই কিন্তু দুটোই হচ্ছে আমার এক্স লিঙ্ক প্রচ্ছন্ন রোগ। তাহলে এগুলো প্রত্যেকটাই হচ্ছে এক্স লিঙ্ক প্রচ্ছন্ন রোগ, এক্স লিঙ্ক প্রচ্ছন্ন রোগ, দুটোই হচ্ছে এক্স লিঙ্ক প্রচ্ছন্ন রোগ। হিমোফিলিয়াতে কি হয় আলটিমেটলি, আমাদের শরীরে কিছু ফ্যাক্টর রয়েছে যারা আমাদের রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে, যাদেরকে আমরা বলি ক্লটিং ফ্যাক্টর। এই ক্লটিং ফ্যাক্টরগুলো তৈরি হয় না, যার জন্য রক্ত জমাট বাঁধে না এবং সামান্য কেটে গেলেই প্রচুর রক্তপাত হয়। তো প্রচুর রক্তপাত হয়, প্রচুর রক্তপাত হয়, ঠিক আছে। এবং ধর হাঁটুতে একটু কেউ হাঁটুতে বাই চান্স লেগে গেল তাহলে হাঁটুর মধ্যে রক্ত জমাট বেঁধে যায়, ঠিক আছে। হাঁটুতে সামান্য আঘাতে রক্ত জমাট বেঁধে যায় সেখানে। এবং মুখ থেকে, মাড়ি থেকে রক্ত বেরোয়, মাড়ি থেকে, মুখ থেকে রক্ত বেরোয়। মোট কথা রক্ত আর জমাট বাঁধছে না, কারণ রক্তকে যে ক্লটিং করতো যে ফ্যাক্টরগুলো, সেই ক্লটিং ফ্যাক্টরই তৈরি হয় না হিমোফিলিয়া রোগে। তাহলে হিমোফিলিয়া রোগে এই জিনিসটা তৈরি হয় না। তাহলে আমরা যদি সেটা দেখি, আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরে নে এইটা ধর একটা ছেলে, ব্যাপারটা কপালটা দেখ, ধর একটা ছেলে এক্স ওয়াই, এ নর্মাল, এর কোনো সমস্যা নেই, নর্মাল, বুঝতেই পারছিস। এর সঙ্গে বিয়ে হয়েছে একটা মেয়ের যার একটা ক্রোমোজোম ডিফেক্ট, সেই জন্য বিয়ের আগে বুঝতে পারেনি, বিয়ের আগে বুঝতে পারেনি, কারণ বিয়ের আগে কি করে বুঝতে পারবে, কারণ এ তো নর্মাল, এ তো নর্মাল, কারণ এ তো প্রচ্ছন্ন রোগ, এটা একটা এক্স লিঙ্ক প্রচ্ছন্ন, তাই একটা ড্যামেজ হলে প্রকাশ পায়নি, তাই ভেবেছে এর কোনো অসুবিধা নেই, এর কোনোদিন এরকম রক্ত রক্ত বেরোতো না, কারণ এই মেয়েটা তো এই রোগটা হয়নি, কিন্তু এ বাহক, এটা আমরা বুঝতে পারছি এ বাহক, কিন্তু এটা তো বিয়ের আগে জানতো না। এবার বিয়ে হয়েছে, বিয়ে হলে এর থেকে কি কি গ্যামেট তৈরি হতে পারে, অলরেডি বললাম, একটা স্পার্ম তৈরি হতে পারে যাতে এক্স থাকবে, একটা স্পার্ম তৈরি হতে পারে যাতে ওয়াই থাকবে। এখানেও দু রকমের ওভাম তৈরি হতে পারে, ডিম্বাণু তৈরি হতে পারে, একটাতে নর্মাল এক্স আসবে, একটাতে এই রোগের এক্সটা আসবে। এবার যে বাচ্চা তৈরি হবে, আমরা যে পানেট স্কোয়ারে দেখেছি, পানেট স্কোয়ার আমরা যদি করে নিই, তাহলে একদিকে আমি ছেলেদের দুটো স্পার্ম, দু রকমের স্পার্ম রাখলাম, আর মেয়েদের দুটো রকমের ওভাম রাখলাম, তাহলে চার রকমের বাচ্চা তৈরি হতে পারে, একটা এইটা, একটা এটা, একটা এটা, এবং একটা এটা, ঠিক আছে। এইবার দেখ মজাটা, তার মানে এটা কি মেয়ে,
এটা হচ্ছে মেয়ে, এক্স এক্স মেয়ে তৈরি হয়েছে, কিন্তু এর কোনো সমস্যা নেই। এটা একটা ছেলে তৈরি হয়েছে, সমস্যা নেই। কিন্তু এখানে এক্স ড্যাশ, ও এটা এক্স ড্যাশ এক্স, এটা এক্স ড্যাশ এক্স, তার মানে এখানে আর একটা মেয়ে তৈরি হয়েছে, এটা কোনো সমস্যা নেই, কিন্তু বাহক। কিন্তু এইটা যেটা তৈরি হলো, এই যে ছেলেটা তৈরি হলো, দেখ এর কিন্তু রোগ হয়ে গেছে, কারণ এর এক্স ড্যাশ ওয়াই এসছে, তার মানে ওর কিন্তু যেহেতু একটাই এক্স চলে এসছে, তাহলে তার মানে কিন্তু ওর রোগ হয়ে গেল। আমরা পরেরটা যখন বোঝাবো আরেকবার এটা বোঝাবো, আমি আরবারও বলছি, দু রকমের স্পাম তৈরি হয়েছে, বুঝতে পারছি দু রকমের ওভাম, তার মধ্যে এটা, তাহলে একটা এক্স এক্স নর্মাল মেয়ে, কোনো অসুবিধা নেই, এক্স এক্স ড্যাশ, এক্স এক্স ড্যাশ যেটা হয়েছে, অর্থাৎ আরেকটা যে মেয়ে তৈরি হয়েছে এক্স এক্স ড্যাশ, এখানেও সমস্যা নেই, কারণ মেয়েদের দুটো এক্স যেহেতু, একটা প্রচ্ছন্ন, তাই এটার অসুবিধা হয়নি। এবার ওয়াই এর সঙ্গে এক্স নর্মাল ছেলে, কিন্তু ওয়াই এর সঙ্গে যদি এটা হয়ে যায়, তাহলে যে ছেলেটা জন্ম নেবে তার রোগটা হবে। তাহলে এই জিনিসটা হিমোফিলিয়াতে হয়। হিমোফিলিয়ার কিছু টাইপ রয়েছে, যেরকম হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি, হিমোফিলিয়া সি। হিমোফিলিয়া এ তে ফ্যাক্টর 8 যেটা, সেটা নষ্ট হয়ে যায়। হিমোফিলিয়া বি তে ফ্যাক্টর 9 যেটা, সেটা নষ্ট হয়ে যায়। হিমোফিলিয়া সি তে ফ্যাক্টর 11 যেটা, সেটা নষ্ট হয়ে যায়। এটা জাস্ট একটা কথার কথা। হিমোফিলিয়া এ তে 8 নম্বর ফ্যাক্টর, 9 নম্বর ফ্যাক্টর, 11 নম্বর, এই ক্লটিং ফ্যাক্টরের প্রচুর নাম্বার আছে, 1 থেকে 13 অবধি, তার মধ্যে 1, 9 আর 11টা বললাম। সিমিলার বর্ণান্ধতার ক্ষেত্রেও তাই। বর্ণান্ধতা মানে যে রং বুঝতে পারে না, যে বুঝতে পারে না যে লাল কোনটা, নীল কোনটা, কিংবা সবুজ কোনটা, ঠিক আছে, সেইটাকে আমরা এদের মধ্যে ডিফারেন্স করতে পারে না, লাল নীল সবুজের মধ্যে ডিফারেন্স করতে পারে না, সেটাকে আমরা বর্ণান্ধতা বলি। যেটা পরীক্ষা করার জন্য আমরা একটা ইশিহারা চার্টের ব্যবস্থা করি। ইশিহারা চার্ট দিয়ে আমরা এই বর্ণান্ধতা, মানে কাউকে বুঝতে বলি যে সে লাল নীল সবুজ এগুলোর মধ্যে পার্থক্য করতে পারছে কিনা। যেরকম লাল বর্ণান্ধতাকে আমরা বলি প্রোটোন্যাপিয়া, সবুজ বর্ণান্ধতাকে আমরা বলি ডিউটেরোন্যাপিয়া, ঠিক আছে। তো এরকম নাম রয়েছে, যাই হোক এগুলো জানার দরকার নেই। এবং এটাও কিন্তু ওই এক্স লিঙ্কড, এটাও কিন্তু এক্স লিঙ্ক প্রচ্ছন্ন ক্যারেক্টার, এক্স লিঙ্ক প্রচ্ছন্ন ক্যারেক্টার। তাহলে এখানে আবার একটা অন্য এক্সাম্পল নিই। এখানে যে এক্সাম্পলটা নিলাম, ধর এখানে আমরা বলেই দিচ্ছি যে একদম বর্ণান্ধর সাথেই বিয়ে হয়েছে, তাহলে বর্ণান্ধর সাথেই বিয়ে হয়েছে মানে সে জানতো আগে থেকে বর্ণান্ধ, তার মানে তার এক্সটা ড্যামেজড ওয়াই, তার মানে এ হচ্ছে একটা বর্ণান্ধ ছেলে। বর্ণান্ধতে বিয়ে করাতে তো অসুবিধা নেই, ঠিক আছে, বর্ণান্ধ কি অসুবিধা। কিছুদিন আগে যখন আইএএস হলো, সে বর্ণান্ধ ছিল, ইন্টারভিউ দেখছিলাম ইউপিএসসি তে। তো এরা বর্ণান্ধ, তো এক্স, এটা এর সঙ্গে বিয়ে হয়েছে একটা নর্মাল মেয়ের, নর্মাল মেয়ের বিয়ে হয়েছে, অর্থাৎ এর কোনো সমস্যাই নেই। তাহলে এ হচ্ছে একদম নর্মাল একটা মেয়ে। তাহলে এখান থেকে কি কি গ্যামেট তৈরি হতে পারে? এখান থেকে একটা গ্যামেট তৈরি হতে পারে এটা, একটা গ্যামেট তৈরি হতে পারে এটা, আর এখান থেকে এক ধরনের গ্যামেট আসতে পারে, সেটা হচ্ছে এটা। তাহলে কি কি বাচ্চা হতে পারে? একটা বাচ্চা হতে পারে, এইটা বাচ্চা হতে পারে, অর্থাৎ যেটা তোর এক্স ড্যাশ এক্স, এই একটা বাচ্চা হতে পারে। আর ছেলে যদি হয় তাহলে এইটা হবে এক্স আর ওয়াই। তাহলে দেখ এখানে যে বর্ণান্ধ বাবা, কিন্তু তার দুটো বাচ্চা হলো, একটা ছেলে হলো একটা মেয়ে হলো, দুজনের কারোরই কিন্তু সে বর্ণান্ধ হলো না, কারণ এই মেয়েটা তো বর্ণান্ধ নয়, এর বাহক, কিন্তু এ বর্ণান্ধ নয়। আর এটা তো নর্মাল ছেলে তৈরি হলো। তাহলে বাবা যদি বর্ণান্ধ হয়, ছেলে কিন্তু কখনো বর্ণান্ধ হচ্ছে না। বাবা থেকে কিন্তু ছেলের মধ্যে কোনোদিন রোগটা যাচ্ছে না। বাবার যদি রোগটা থাকে, তার থেকে কিন্তু ছেলের মধ্যে কোনোদিন যাচ্ছে না, কারণ ছেলের যে এক্সটা, সেটা সবসময় মায়ের থেকে আসছে। সেই জন্যেই বাবার ড্যামেজড এক্স, সেটা কোনোদিন ছেলের মধ্যে, কারণ বাবার ছেলে হতে হলে বাবার থেকে ওয়াই যেতে হবে, ওয়াইতে তো কোনো সমস্যা নেই। আর ড্যামেজড এক্স কোনোদিন ছেলের মধ্যে যাবে না, কারণ এক্সটা আসে মায়ের থেকে। একটা যে ছেলের এক্স ওয়াই, সেই এক্সটা আসে মায়ের থেকে, তাই মায়ের থেকে যদি এক্স আসে তাহলে কোনো সমস্যা নেই। তাহলে এই হচ্ছে ব্যাপার। সেই জন্য আমরা বলি যে বিয়ের আগে সবসময় একটা জেনেটিক কাউন্সিলিং করা উচিত, যে কারোর এই সমস্ত জিনের সমস্যা আছে কি নেই, থ্যালাসেমিয়া সমস্যা আছে কি নেই, কারণ সেটা যদি না হয় তাহলে বাচ্চার মধ্যে সেই সমস্যা হতে পারে। তাই অবশ্যই বিয়ের পূর্বে এই জেনেটিক কাউন্সিলিং করা উচিত, সমস্ত জিনগত রোগগুলোকে দেখার জন্য, জিনগত রোগগুলোকে আইডেন্টিফাই করার জন্য, বিশেষ করে থ্যালাসেমিয়ার মতো রোগ, যেগুলোকে আমরা ইজিলি আইডেন্টিফাই করে ফেলতে পারি থ্যালাসেমিয়ার রোগটা কারণ বাহক আছে কিনা দুজন, তাহলে সেইটা বাচ্চার মধ্যে হতে পারে। এবং সেইটা থেকে আমরা সেরকম যদি মনে করি, তাহলে আমরা বাচ্চা না নিতে পারি, আমরা সেখান থেকে অ্যাডপশনে যেতে পারি, অ্যাডপশনের দিকে যেতে পারি, আমরা বাচ্চার দিকে নেব না, কারণ বাচ্চা নিলে যদি সেই বাচ্চার জেনেটিক রোগ হয়, তার থেকে বাচ্চা না নেওয়া ভালো। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা বাচ্চার চিকিৎসাও করতে পারি, আমরা বাচ্চার যদি পেটের মধ্যে যে বাচ্চা রয়েছে তার কোনো সুচিকিৎসা করতে পারি। তাহলে এই হচ্ছে মোটামুটি ওভারঅল জিনিস। তোদের এই চ্যাপ্টার থেকে ওই যেটা কি প্রশ্ন আসবে, প্রশ্ন যেটা আসবে ওই মোনোহাইব্রিড ক্রস আর ডাইহাইব্রিড ক্রসের রেশিওগুলো সমস্ত শর্ট প্রশ্নে আসবে, যে F1 এ হয় 100%, F2 তে হয় 1:2:1 আর 3:1, এটা হচ্ছে মোনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে।
ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রেও F2 জেনারেশনে আসে 9:3:3:1, এটা হচ্ছে ফিনোটাইপ। জিনোটাইপের কথা এত জানতে হবে না, এইটা আসবে। মেন্ডেল কেন সাফল্য লাভ করলো, এটার কারণও মেন্ডেল কেন মোটর নিয়েছিল, ওটা একই উত্তর, যে মোটর গাছের ফলে তাড়াতাড়ি করতে পেরেছিল, বেশি বীজ বপন করতে পেরেছিল, স্বপরাগযোগ ইতর পরাগযোগ হয়, এগুলো সবই হচ্ছে মেন্ডেলের সাফল্য লাভের কারণ। তাহলে এই প্রশ্ন কি আসবে, প্রশ্ন আসবে এই রেশিও, প্রশ্ন আসবে মেন্ডেলের সাফল্য লাভের কারণ, সাফল্য লাভের কারণ, এবং এই সমস্ত কিছু আসতে পারে। হিমোফিলিয়ার একটা কেস দিয়ে দিল, সেটাকে চেকার বোর্ডের মাধ্যমে করতে বললো, বা বর্ণান্ধতা, এগুলো সব এক্স লিঙ্ক প্রচ্ছন্ন রোগ, এটা মাথায় রাখলেই তুই বলে দিতে পারবি ইজিলি। এবং এই সমস্তগুলো আসতে পারে 5 নম্বরের প্রশ্নে। তাই চ্যাপ্টারটা খুব একটা কঠিন নয়, এবং আশা করা যায় আমি সহজ করে বোঝাতে পারলাম। দেখা হবে পরের ভিডিওতে প্রথম চ্যাপ্টার। থ্যাংক ইউ।